আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত একটু লেট হয়ে গেছে, ইনফ্যাক্ট অনেক লেট হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট চলে গেছে, এরকম কিছু করার নাই আসলে। ওকে, আমরা আজকে যে ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের লেকচার নাম্বার 1। ওকে, সব কিছু ঠিক আছে না? দেখো, হাইব্রিডাইজেশনের লেকচার নাম্বার 1, এই ক্লাসটা হচ্ছে সংকারণের একদম প্রথম একটা বেসিক ক্লাস। এখানে কিন্তু সংকারণ নিয়ে মোটেও আলোচনা হবে না, এখানে আলোচনা হবে কেমিক্যাল বন্ডিং নিয়ে, অর্থাৎ একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে বন্ড ফর্ম করে, কিভাবে ডাবল বন্ড গঠিত হয়, কিভাবে সিগমা বন্ড গঠন করে, কিভাবে পাই বন্ড গঠন করে। অর্থাৎ আমরা একটা স্ট্রাকচার নিয়ে, একটা যৌগের গঠন নিয়ে আলোচনা হবে এই ক্লাসে, প্রত্যেকটা যৌগ, ঠিক আছে? এবং এই যে গঠন নিয়ে যে আমরা আলোচনা করব সেটা একটা থিওরি আছে, থিওরিটা হচ্ছে লুইস থিওরি। এবং এখানে ডট কেন বলতেছে? তোমাদের এখানে কি সব পারফেক্ট আছে? একটু দেখি তো। হ্যাঁ, এখানে আসলে দেখো, এখানে ডট কেন বলতেছে, লুইস ডট স্ট্রাকচার। অনেকদিন ধরে বলতেছি যে লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার, এটা মানে কি? এটা মানে হচ্ছে লুইস হচ্ছে একটা থিওরি, ঠিক আছে? এটা একটা তত্ত্ব যে এটার মাধ্যমে হচ্ছে আমি একটা যৌগের স্ট্রাকচার অঙ্কন করতে পারবো, মানে একটা স্ট্রাকচার রাখতে পারবো। আর ডট মানে হচ্ছে ইলেকট্রন, এটাকে ইলেকট্রন ডট বলা হয়। মানে ডট দিয়ে মানে ইলেকট্রন কয়টা আছে, মানে একটা পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা লোন পেয়ার, মানে কয়টা ইলেকট্রন বন্ড ফর্ম করে এবং কয়টা ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থেকে যায়, এগুলো নিয়ে মূলত আলোচনা হবে। এখন তুমি বলতে পারো, স্যার এগুলো কেন পড়াচ্ছেন? আমাদের তো আসলে হাইব্রিডাইজেশন পড়ার কথা আপনি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি যে হাইব্রিডাইজেশনের একটা মেইন একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা লুইস ডট স্ট্রাকচার। এটা না বুঝলে ওই যে তোমাকে বললাম, তুমি কিভাবে সে ডাবল বন্ড গঠন করলো সেটা বুঝবা না, এবং সে কিভাবে সিগমা বন্ড গঠন করলো সেটা বুঝবা না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন কি, লোন পেয়ার ইলেকট্রন কি, সেগুলো আমরা বুঝবো না। সো এগুলো আমাদেরকে এখন আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করে দিই। তোমরা যারা যে এখানে আছো, আজকে অবশ্য আবার হচ্ছে অংশগ্রহণ কমে গেছে, পোলাপাইন ঘুম যাচ্ছে মনে হয়। দেখো, প্রথম কথা হচ্ছে কি, লুইস ডট স্ট্রাকচারটা আমরা বুঝি। তাহলে ফার্স্টে লুইস ডট স্ট্রাকচার দিয়ে কি করব, আমরা একটা যৌগের গঠন সম্পর্কে জানবো, মানে একটা যৌগ কিভাবে হচ্ছে তার স্ট্রাকচারটা হয় সেটা জানবো। যেমন ধরো আমি তোমাকে একদম শুরুতে, সাপোজ ধরো কোনো ধরনের রুলস বলবো না, শুরুতে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে সাপোজ ধরো CO3 2- আয়ন, আরেকটা আছে সাপোজ ধরো SO4 2- আয়ন, কার্বনেট এবং সালফেট। এই ধরনের যে আয়ন যেগুলো আছে এগুলো স্ট্রাকচার কিভাবে হয়, যেমন ধর আমাদের বইয়ের মধ্যে লেখা আছে কিরকম, দেখো বইয়ের মধ্যে লেখা আছে যে কার্বন অক্সিজেন, এখানে কয়টা? 3টা না? এখানে একটা ডাবল বন্ড হয়েছে, এখানে একটা সিঙ্গেল বন্ড, আর এখানে মাইনাস, এখানে মাইনাস। এটা কিভাবে হলো সেটাই মূলত আজকের পড়া। আজকের পড়া হচ্ছে যে এইটার যে স্ট্রাকচারটা, কেন এখানে ডাবল বন্ড হলো, কেন এখানে সিঙ্গেল বন্ড হলো, কেন এখানে সিঙ্গেল বন্ড হলো, কেন এখানে মাইনাস আয়ন হলো, মূলত পড়া হচ্ছে এটা। এটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের পড়া, অর্থাৎ স্ট্রাকচার অঙ্কন করা, কিভাবে ডাবল বন্ড হচ্ছে, কিভাবে সিঙ্গেল বন্ড হচ্ছে, কয়টা লোন পেয়ার আছে, কয়টা বোন পেয়ার আছে, প্রত্যেকটা পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত, ইচ এন্ড এভরি ওয়ান আলোচনা হবে। এরপর দেখো সালফেট আয়নটা কিভাবে হয়, SO4 2- টা, এটা আমরা জানি যে আমরা পড়ে আসছি, কিন্তু আমরা জানি না আসলে এটা কিভাবে আদৌ হয়, এটা আদৌ কিভাবে হয়। এভাবে হয় যে না, মাইনাস মাইনাস, এটা যে সালফেট আয়নের স্ট্রাকচার, কিন্তু আমরা জানি না, সবসময় পড়ে আসছি যে SO4 2- এরকমই হবে, বইয়ে দেওয়া আছে এরকম। বাট এটা কিভাবে হয়, এই গঠনটা কিভাবে হয়, কেমনে এখানে ডাবল বন্ড আসছে, ডাবল বন্ড এখানে কেমনে আসছে, ডাবল বন্ড এখানে কেন আসে নাই, এখানে কেন মাইনাস আয়ন আসছে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কর্নার অ্যাটমকে, এখানে প্রত্যেকটা পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত, কিভাবে বুঝবো সেটা বোঝার ব্যাপার হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার দিয়ে আমরা প্রত্যেকটা পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা জানবো, কয়টা লোন পেয়ার আছে সেটা জানবো, কয়টা বোন পেয়ার, বোন পেয়ার মানে বুঝি মানে বন্ধন ইলেকট্রন সংখ্যা, লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, সেটা কয়টা সেটা জানবো। এবং আমরা জানবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে বা হচ্ছে কর্নার অ্যাটমকে, মানে অকেন্দ্রীয় পরমাণু যেটা কর্নার অ্যাটম বলা হয়, কর্নার অ্যাটম কিভাবে চিনবো, এগুলো হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। সো এটা কিভাবে হলো সেটা আমি ফার্স্টে তোমাদেরকে এখন দেখাবো না, কারণ আমাদেরকে ফার্স্টে রুলস পড়তে হবে। রুলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর লুইস ডট স্ট্রাকচার। ওকে, আচ্ছা দেখো তাহলে প্রথমে হচ্ছে ফ্যাক্ট, দেয়ার আর কয়টা ফ্যাক্ট আছে লুইস ডট স্ট্রাকচারে, 3 ফ্যাক্টস, ঠিক আছে? প্রথম ফ্যাক্টটা হচ্ছে, 1 নম্বর ফ্যাক্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ লুইস ডট স্ট্রাকচারের
যে স্ট্রাকচারগত যে সমস্যাটা আছে বা প্রত্যেকটা স্ট্রাকচারের অর্থাৎ একটা যৌগের স্ট্রাকচারে আমাদেরকে দেখতে হবে যে পরমাণু কয়টা আছে, পরমাণু কয়টা আছে, পরমাণু মানে বুঝি, যেমন ধর একটু আগে লিখলাম না SO4 2, SO4 তে পরমাণু কয়টা আছে, সালফার আছে একটা, অক্সিজেন একটা আছে, অর্থাৎ মানে অক্সিজেন আছে 4টা। স্যার বুঝি নাই, কিছু কি বলছেন বুঝি নাই। দেখো SO4 2-, এখানে আমাকে বলো পরমাণু কয়টা, সালফার আছে, অক্সিজেন আছে, অক্সিজেন 4টা, সালফার একটা। প্রথম যেটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে, এটা কি ফ্যাক্ট কয় নাম্বার, 3টা ফ্যাক্ট আলোচনা করতে হবে। কিসের জন্য, লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার মানে এলডিএস মানে হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এলডিএস মানে কি, আচ্ছা যাদের বাফারিং হচ্ছে তারা পরে কতক্ষণ পরে এসে বলবে যে এলডিএস মানে কি, লিখে দিচ্ছি ভাই, লুইস ডট স্ট্রাকচার। তাহলে ফার্স্টে আমাকে ফ্যাক্ট যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পরমাণুর একটা যৌগের প্রত্যেক পরমাণুর ব্যালেন্স শেলের ইলেকট্রন জানতে হবে, প্রত্যেকটা পরমাণুর ব্যালেন্স শেলের ইলেকট্রন জানতে হবে। আমি বাংলায় লিখতেছি, চাইলে ইংলিশে লিখতে পারতাম, সমস্যা নাই। প্রত্যেকটা পরমাণুর ব্যালেন্স শেলের ইলেকট্রন জানতে হবে। আচ্ছা ব্যালেন্স মানে কি ভাইয়া, ব্যালেন্স মানে হচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা জানতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 5টা না নাকি 4টা, অক্সিজেন কি বলো 6, 6 × 2 কত 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, তাহলে অক্সিজেনের লাস্টের শক্তি স্তরে 6। তবে সালফারের দেখো তো, সালফারের কত 2 6 6, সালফার 16 না, তো লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা 6টা। অর্থাৎ প্রত্যেকটা ব্যালেন্স শেলের ইলেকট্রনটা আমাকে জানতে হবে। অক্সিজেনের কয়টা 6টা, সালফারের কয়টা 6টা। প্রত্যেকটা পরমাণুর ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা পরমাণুর ব্যালেন্স শেলের ইলেকট্রন জানতে হবে। ওকে আচ্ছা সবকিছু ঠিক আছে তো, তোমাদের কারো কোনো অবজেকশন আছে আজকের ক্লাস নিয়ে? দেখো তাহলে প্রত্যেকটা পরমাণু ব্যালেন্স ইলেকট্রন জানতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট 1 নাম্বার। এগুলো কিন্তু রুলস না, এগুলো হচ্ছে ফ্যাক্ট, রুলস আসবে একটু পরে। এরপরে দেখো আমি তোমাকে বলতেছি ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, আই সোয়্যার। ক্লাসের অর্ধেকে গিয়ে অনেক মজা পাবা, এটা তুমি ধরে রাখো, ঠিক আছে? অনেক অজানা জিনিস জানবা। আচ্ছা স্ট্রাকচারে গেল এটা। এরপরে 2 নাম্বারটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা কেন্দ্রীয় পরমাণুটা আমরা 3 নাম্বারে বলবো। 2 নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অক্টেট। 2 নাম্বারটা কি, অক্টেট নিয়ে কথাবার্তা আছে। সেন্ট্রাল পরমাণুটা পরে 3 নাম্বারে বলবো। অক্টেট নিয়ে কথা আছে। অক্টেট মানে হচ্ছে কি অষ্টক, অর্থাৎ প্রত্যেক পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকাটাই হচ্ছে কি অষ্টক নিয়ম না, অক্টেট রুল বলা হয়, এটাকে বলা হয় অক্টেট রুল। তুমি লিখতে পারো এভাবে যে অক্টেট রুল। এই অক্টেট রুলটা মাস্ট মানে প্রত্যেকটা পরমাণুর, আমি বলতেছি দেখো প্রত্যেকটা পরমাণুর ব্যালেন্স শেলে 8টা ইলেকট্রন, 8টা কি বললাম 8টা ইলেকট্রন, এটা 8 আচ্ছা 8টা আমি এদিকে দিই, এভাবে দিই, দেখো 8টা ইলেকট্রন অবশ্যই থাকতে হবে, অবশ্যই ভাই মাস্ট অবশ্যই থাকতে হবে। তবে একটা এক্সেপশনাল আছে, সেটা কি হাইড্রোজেন। এক্সেপশনালটা কি হাইড্রোজেন, সবাই কি বুঝতেছো? দেখো এক্সেপশনালটা কি, এক্সেপশনালটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের লাস্টের কয়টা থাকে, হাইড্রোজেন হচ্ছে ডুপ্লেট ভাইয়া, হাইড্রোজেন কিন্তু অক্টেট না। ডুপ্লেট মানে হচ্ছে 2, লাস্টের শক্তি স্তরে হাইড্রোজেন কয়টা থাকবে, 2টা থাকবে, তাহলে এক্সেপশনাল হচ্ছে হাইড্রোজেন। 3 নাম্বার রুলসটা দেখো, 3 নাম্বার রুলস যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে অক্টেট রুল। আমি তোমার কমেন্টগুলো চেক করতেছিলাম। দেখো 3 নাম্বার রুলসে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সবসময় অষ্টক থাকতে হবে বলে কথা নাই। অর্থাৎ স্যার বুঝি নাই, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। কেন্দ্রীয় পরমাণুর মাঝে মধ্যে, একদম সহজ বাংলায় বলতেছি, মাঝে মধ্যে অষ্টক সম্প্রসারণ ঘটে। স্যার অষ্টক সম্প্রসারণ মানে কি? অষ্টক সম্প্রসারণ মানে হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো? ভাই এটার জন্য প্রায় 8টা রুলস লিখে দিব একটু পরে। ফার্স্টে আগে একটু আসো যে কেন্দ্রীয় পরমাণু মাঝে মধ্যে অষ্টক সম্প্রসারণ থাকবে। এটা কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে সেন্ট্রাল অ্যাটম, সেটা লাস্টের শক্তি স্তরে অনেক সময় দেখা যায় যে 8 থেকে বেশি ইলেকট্রন থাকে, মানে 8 থেকে বেশি। সাপোজ ধরো 10টা থাকতে পারে,
বা 12টা থাকতে পারে, এরকম থাকতে পারে। সো অষ্টক সম্প্রসারণ থাকবে কার? কেন্দ্রীয় পরমাণুর। ভাইয়া অকেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে মানে যেটা সেন্ট্রাল অ্যাটমের বাইরে যেটা থাকে কর্নার অ্যাটম, ওই কর্নার অ্যাটমের মধ্যে তুমি বলতে পারো স্যার সেন্ট্রাল অ্যাটম বলতে আপনি কি বুঝাচ্ছেন, কিছুই তো বুঝতেছি না, একটু ওয়েট করো সবকিছু বুঝাবো। আমি তুমি একটা এক্সাম্পল দেখতে পারো, যেমন SO4 2, এখানের মধ্যে সালফার হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু, আর অক্সিজেন হচ্ছে কর্নার অ্যাটম। সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন হচ্ছে কর্নার অ্যাটম। তো এখানে রুলসটা ফ্যাক্টের 3 নম্বরে বলতেছে যে কেন্দ্রীয় পরমাণুর মাঝে মধ্যে অষ্টক সম্প্রসারণ থাকতে পারে, সবসময় যে তার অষ্টক বরাবর। তবে একটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কখনো অষ্টক সংকোচন ঘটবে না। অষ্টক সংকোচন মানে বুঝো, মানে কখনো 8 থেকে কম ইলেকট্রন থাকবে না, মিনিমাম 8 এবং অর 8+, অর্থাৎ 8 অথবা 8 থেকে বেশি। বাট কর্নার অ্যাটম যেটা থাকবে, কর্নার অ্যাটম মানে হচ্ছে যেমন ধরো এই সালফার এবং অক্সিজেনের মধ্যে কর্নার অ্যাটম কি? অক্সিজেন। অক্সিজেনের অবশ্যই 8, অক্সিজেন কিন্তু 8 থেকে বেশি হতে পারবে না, মানে কর্নার অ্যাটমের কখনো 8 থেকে বেশি হতে পারবে না। কি বললাম এখানে ভাই? 3টা ফ্যাক্ট একটু মাথায় ঢুকাতে হবে ভাই, এট এনি কস্ট। কি বললাম? যে কর্নার অ্যাটমের এখানে তুমি আরেকটা রুলস লিখতে পারো, আরেকটা ফ্যাক্ট তুমি লিখতে পারো, আমি তোমাকে লিখে দিচ্ছি এক্সট্রা। সেটা হচ্ছে কর্নার অ্যাটম, কর্নার অ্যাটমের সবসময় 8টা ইলেকট্রন থাকতে হবে। কয়টা ইলেকট্রন? 8টা। 8টাকে আমি বাংলা লিখি, 8টা ইলেকট্রন থাকতে হবে, মাস্ট ভাইয়া। কর্নার অ্যাটমের সবসময় 8টা ইলেকট্রন থাকতে হবে। কর্নার অ্যাটমের কখনো 8 থেকে বেশি থাকা যাবে না। শুধুমাত্র রুলসটা ব্রেক হবে কার জন্য? কেন্দ্রীয় পরমাণুর জন্য। এই 4টা ফ্যাক্ট তোমাকে ভালোভাবে লিখে রাখো, যে কোনো জায়গায় কাজে লাগবে। এরপর আমরা আসবো রুলসে, এরপর আমরা আসবো কোথায়? রুলসে, ঠিক আছে? আচ্ছা একটু দেখো এখানে, সবার লেখা শেষ তো? একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আমি জানি অনেক কেউ হয়তো নেট ডিস্টার্ব করতেছে, লিখতে পারে নাই। সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো যদি লিখতে না পারো, কারণ আমি এখন মুছে দিব। ওকে, আমি এখন মুছে দিব। ঠিক আছে? একজনে বলছে অষ্টক সংকোচন বলতে কি কিছু নেই, এটা কি বললো সে? অষ্টক সংকোচন মানে হচ্ছে কখনো লাস্টের শক্তি স্তরের যেটার ইলেকট্রন যেগুলো থাকে, অর্থাৎ একটা পরমাণুর কখনো 8 থেকে কম হতে পারবে না। 8 থেকে যদি কম হয়ে যায় তাহলে সেটা হবে অষ্টক সংকোচন। এই যেমন ধরো BF3 মানে হচ্ছে কি? বোরন ট্রাইফ্লোরাইড, এগুলো করে দিব, এটা হচ্ছে অষ্টক সংকোচন হয়। যেমন ধরো আরেকটা আছে হচ্ছে কি? যে BCl3, এগুলো হচ্ছে অষ্টক সংকোচন। এগুলো আসতেছে, এগুলো অনেক ভিতরে পড়া। এখন দেখো তাহলে সবসময় 8টা ইলেকট্রন থাকতে হবে, এটা হচ্ছে 4টা ফ্যাক্ট লিখছো না? এখন আসি সেন্ট্রাল অ্যাটম কিভাবে চিনবো। এরপরে আমরা অনেকগুলো রুলস করব, প্রায় হচ্ছে তোমার আজকে চিন্তা করলাম যে 20 থেকে 25টা স্ট্রাকচার রেখে দিব, 20 থেকে 25টা, যতটুকু আঁকা যায়। ঠিক আছে? যতটুকু আঁকা যায়। যারা এখন মাত্র জয়েন করছে, এখনো কিন্তু কিছুই শেষ হয় নাই, একটু ওয়েট করো। দেখো রুলস ফর লুইস ডট স্ট্রাকচার। এক নাম্বার দেখো তো, এক নাম্বার হচ্ছে কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনব। এক নাম্বারটা আমি একটু এভাবে লিখি, কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনব। দেখো তো কিভাবে কেন্দ্রীয়, আমি তোমাকে বলতেছি ক্লাসগুলো, এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির কয়েকটা ক্লাসের মধ্যে এই ক্লাসগুলো, আমার কয়েকটা ক্লাসের মধ্যে সবচেয়ে আমি যদি ইম্পর্টেন্ট বলি, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট ক্লাস যদি বলি, তাহলে এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি তোমাকে বললাম লুইস ডট স্ট্রাকচার একদম খুব রেয়ার, পড়ানো হয় না বেশিরভাগ, পড়াইলে হচ্ছে একটু একটু করে। বাট আমি তোমাকে প্রত্যেকটা এক্সাম্পল এক্সপ্লেন করব, প্রত্যেকটা রুলস এক্সপ্লেন করব, প্রত্যেকটা এক্সাম্পল এক্সপ্লেন করব। শুধু এক্সাম্পল একটা দেখাবো না, শুধু এক্সাম্পল 5টা দেখাবো না, এক্সাম্পল 20 থেকে 25টা দেখাবো, যতটুকু পারা যায়। অর্থাৎ ক্লাসটা মিনিমাম 12টা পর্যন্ত থাকবে, মানে 12টা পর্যন্ত ক্লাসটা চলতে থাকবে, যতক্ষণ আমার মোবাইলের চার্জ শেষ হবে না। ঠিক আছে? কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আমি বারবার বলতেছি। দেখো কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনবো, তো কিভাবে কেন্দ্রীয় পরমাণু চেনার উপায়টা হচ্ছে, প্রথমে আমাকে যেটা দেখতে হবে, আমি একটু ইংলিশে লিখে বলছি। দেখো লিস্ট নাম্বার। স্যার লিস্ট নাম্বার মানে বুঝি নাই। লিস্ট নাম্বার মানে যেটা সংখ্যায় কম থাকবে। স্যার এখনো বুঝি নাই। সাপোজ ধরো পানির মধ্যে সংখ্যায় কম কে আছে পরমাণুর মধ্যে? অবশ্যই অক্সিজেন। চোখ বন্ধ করে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, চোখ বন্ধ করে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। সাপোজ ধরো SO4 2-
সবচেয়ে সংখ্যায় কম কি আছে? সালফার। চোখ বন্ধ করে সালফার কেন্দ্রীয় পরমাণু, আর কোনো কথা নাই। এরপরে সাপোজ ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়া, সংখ্যায় কম কি আছে? নাইট্রোজেন। চোখ বন্ধ করে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, আর এটা হচ্ছে কর্নার অ্যাটম। আচ্ছা ওকে, এভাবে এক্সপ্লেন দিতে গেলে অনেকগুলো। এরপর দেখো, এভাবে দেখো দেখো কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনবো, তো লিস্ট নাম্বার আস্তে আস্তে বোঝাচ্ছে, একদম আস্তে আস্তে। এরপরে দেখবো যে ইলেকট্রোনেগেটিভিটি লিস্ট, ইলেকট্রোনেগেটিভিটি যেটা সবচেয়ে কম থাকবে, ঠিক আছে। নর্মালি কিন্তু লিস্ট নাম্বার দিয়ে হয়ে যায়, তবে অনেক সময় দেখা যায় যদি টাই হয়ে যায়, টাই হয়ে গেলে তখন কি করবা? তখন তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। আবার অনেক সময় ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হয় না, তখন কি দেখতে হবে? তখন দেখতে হবে যে লার্জেস্ট সাইজ, লার্জেস্ট অর্থাৎ সাইজ কার বড়, সাইজ কার বড় সেটা দেখতে হবে। এরপরে তুমি দেখবা, তারপরে যদি না হয় এরপরে তুমি দেখবা পারমাণবিক সংখ্যা। নর্মালি পারমাণবিক সংখ্যা দিয়ে হয়ে যায়, কিন্তু আমি যতগুলো দেখলাম যে পারমাণবিক সংখ্যা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু প্রায়োরিটি দিতে গেলে ফার্স্টে লিস্ট নাম্বারকে দিতে হয়। তবে অনেক স্টুডেন্টের সমস্যা কি জানো? তারা ইলেকট্রোনেগেটিভিটি চিনে না, মানে ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখতে পারে না যে কার ইলেকট্রোনেগেটিভিটি বড়। সো এটা নিয়ে অনেকজনের প্রবলেম আছে, এটা নিয়ে 2 নাম্বারটা নিয়ে। সো তাদের জন্য একটা কথা বলবো, তুমি ফার্স্টে লিস্ট নাম্বারটা দেখবা, এরপরে তুমি সাইজটা দেখবা কার সাইজ বড়। এখন সাইজ বড় সেটা তো জানি, অবশ্য পারমাণবিক সংখ্যা যার বড় তারই সাইজ বড় থাকবে। পারমাণবিক সংখ্যা যার বড় তার, যেমন ধর আমি বলি PCl3, PCl3, তো এখানের মধ্যে কেউ যদি আস্ক করে যে কেন্দ্রীয় পরমাণুকে, তুমি ফার্স্টে দেখবা লিস্ট নাম্বার কোনটা, এটা তো ইজিলি মিলে গেছে। বাট তুমি আমাকে এমন একটা দাও, সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে NCl3, NCl3 তো সবসময় নাইট্রোজেন থাকে। এরপর আমি বললাম সালফিউরিক অ্যাসিড, সাপোজ ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 এর মধ্যে এটাও কিন্তু লিস্ট নাম্বার দিয়ে মিলে যাচ্ছে। আবার তুমি যদি বলো KMNO4, যেমন KMNO4 ওই দিন ক্লাসে করাইছিলাম না, এখানের মধ্যে অনেক কেউ বুঝতে পারে নাই। তো এখন তাদের জন্য কি এই জিনিসটা যেখানে দেখতে হবে সেটা হচ্ছে তুমি এই জায়গায়, তুমি তো এখন ইলেকট্রোনেগেটিভিটি তুমি তোমাকে জানতে হবে না যে কোনটার কত, এগুলো তুমি মাথায় রাখতে পারবে না। তুমি ফার্স্টে দেখবা লিস্ট নাম্বার কোনটা, লিস্ট নাম্বার এখানে ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম টাই হয়েছে না, এবার তুমি দেখবা সাইজ, কার সাইজ বড়। অথবা সাইজের কথা বাদ দাও, সাইজ যদি মাথায় না থাকে তাহলে পারমাণবিক সংখ্যা দেখে ফেলিও, পারমাণবিক সংখ্যা কার বড়, বাস, আর কোনো টেনশন আছে? এভাবে তোমার হচ্ছে কি পারফেক্টলি মিলে যাবে। ওকে আচ্ছা, হ্যাঁ অনেক কেউ ইলেকট্রোনেগেটিভিটি মানটা মনে রাখতে পারে না, এটা আমার প্রবলেম আমি জানি, সেজন্য আমি তোমাদেরকে বললাম যে কি সাইজ পারমাণবিক সংখ্যা এটা দেখবা। শেষ না? 2 নাম্বার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে দেখো 2 নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন। হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন ক্যান নেভার বি সেন্ট্রাল অ্যাটম, কখনো সম্ভব না। হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনো সেন্ট্রাল অ্যাটম হতে পারে না, ইটস ইম্পসিবল। কি বললাম? হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনো সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে কখনো সেটা কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না, কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না, কখনোই না। কেন্দ্রীয় পরমাণু যে কোনো কিছু হতে পারবে, বাট হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনো সম্ভব না। যেমন ধরো এক্সাম্পল আমি যদি বলি কারা কারা হতে পারে, যেমন ধরো হতে পারে সালফার হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কার্বন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, সিলিকন হতে পারে, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, তুমি ক্যালসিয়াম দিতে পারো, হ্যাঁ অনেকগুলো হতে পারে এটসেট্রা, লিখতে গেলে তো শেষ নাই। কিন্তু কখনো কখনো হাইড্রোজেন এবং ফ্লোরিন হবে না। এতটুকু গেছে? 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কর্নার অ্যাটম যেটা আছে, কর্নার অ্যাটম। আচ্ছা আমাকে বলো অ্যাটম কয় ধরনের? আরেকটা ছোট একটা বেসিক দিচ্ছি, অ্যাটম হচ্ছে ভাইয়া 2 ধরনের, একটা হচ্ছে কর্নার অ্যাটম আর একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। স্যার কর্নার অ্যাটম আর সেন্ট্রাল অ্যাটম বুঝতেছি না। সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে যেটা মাঝখানে থাকে। স্যার এখনো বুঝি নাই। সাপোজ ধরো এই যে পানি যখন লিখো না, এটা মাঝখানে আছে না, তাহলে এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু, আর এটা হচ্ছে আমার কর্নার, কর্নার যেটা কোনায় থাকে, যেটা কোনায় থাকে সেটাকে বলা হয় কর্নার অ্যাটম। সো কর্নার অ্যাটম ক্ষেত্রে একটা রুলস আছে, রুলসটা একটু ভালোভাবে দেখো যে কর্নার অ্যাটমের কি বললাম, কর্নার অ্যাটমের মাস্ট, এটা এইভাবে লিখে রাখো, কর্নার অ্যাটমের অবশ্যই, এটা সবচেয়ে বেস্ট এইভাবে লিখলে, কর্নার অ্যাটমের অবশ্যই অষ্টক পূরণ থাকতে হবে, অষ্টক পূরণ থাকতে হবে। লেখা আমি দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো। কর্নার অ্যাটমের অবশ্যই অষ্টক পূরণ থাকতে হবে, মাস্ট অষ্টক সে পূরণ করতেই হবে, 8টা কোনোভাবে মিলাতেই হবে অ্যাট এনি কস্ট। এরপরে 4 নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে
যে কর্নার অ্যাটম না, আমরা এখন সেন্ট্রাল অ্যাটমে যাব। সেন্ট্রাল অ্যাটমের কি বলতেছে দেখো, সেন্ট্রাল অ্যাটমকে আমি এভাবে লিখতেছি, অথবা আমি ডাইরেক্ট বাংলা লিখি, কেন্দ্রীয় পরমাণু, সেম কথা, তোমরা সবাই বুঝবা, বাংলা ইংলিশ সবাই বুঝে। সো কেন্দ্রীয় পরমাণুর কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর 8টা বা 8-এর অধিক, কেন্দ্রীয় পরমাণুর 8 বা 8-এর অধিক। আচ্ছা আমি এইভাবে লিখতেছি, অনেকে আবার 4 মনে করবে, 8 বা 8-এর অধিক ইলেকট্রন থাকতে পারে। স্যার এটা বুঝি নাই, এটার কথাটার অর্থ হচ্ছে, একটু ওয়েট করো, কল আসছে। হ্যাঁ, কর্নার অ্যাটম কি বললাম, যে 8 বা 8-এর অধিক ইলেকট্রন থাকতে পারে। তবে এই যে এটা সেন্ট্রাল অ্যাটমের, কর্নার অ্যাটমের সবসময় 8, বাট কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু তাকে অ্যালাউ করছে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু, 5 নম্বর যে পয়েন্টটা দেখবো, কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনীতে থাকতে পছন্দ করে। অনেকে এখন বোরিং ফিল করবে, স্যার এগুলো কি পড়াচ্ছেন, তুমি বুঝতেছো না যে ভাইয়া এগুলো তোমাকে কোন জায়গায় যে নিয়ে যাবে এই বেসিকগুলা, ইউ কান ইমাজিন ভাইয়া। কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনীতে থাকতে পছন্দ করে, এগুলো সবগুলো এখন প্রমাণ করে দিব, থাকতে পছন্দ করে। এটা বোঝা যাচ্ছে? আমি একটু দেখি তো নিচেরটা দেখা যাচ্ছে কিনা, একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সর্বোচ্চ থাকতে পছন্দ করে, দেখা যাচ্ছে। দেখো, কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনীতে থাকতে পছন্দ করে, অর্থাৎ তার হাইয়েস্ট ব্যালেন্সিতে সে থাকতে পছন্দ করে, আমি এটাই বলতেছি। ওকে, এটাই আমি তোমাকে বলতেছি। ওকে, আচ্ছা এখন দেখো, কেন্দ্রীয় পরমাণুর 8 বা 8-এর অধিক ইলেকট্রন থাকতে পারে, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার রুলস এবং 7 নাম্বার। আচ্ছা এখানে একটা কথা বলি, এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। 5 নাম্বারটা কি বলতেছে, সর্বোচ্চ যোজনী। স্যার সর্বোচ্চ যোজনী বুঝি নাই। সাপোজ ধরো আমি তোমাকে এই 5 নাম্বারের এক্সাম্পলটা আমি তোমাকে এখানে দিচ্ছি। দেখো, অক্সিজেনের সর্বোচ্চ যোজনী কত? 2। এর চেয়ে বেশি সম্ভব? অক্সিজেনের এর চেয়ে বেশি সম্ভব কিনা বলো? কখনো সম্ভব না। অক্সিজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2। সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের যোজনী কি কি থাকতে পারে? 2, 4, এগুলো বুঝা যাচ্ছে? আরে ভাই নীল কালি রে, দেখো 2, 4, 6 না। সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6, বাট তার যোজনী কিন্তু 2ও হতে পারে, তার যোজনী কিন্তু 4ও হতে পারে। তো 2, 4, 6। এবার আমি দেখি ক্লোরিনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 7, কিন্তু 1ও হতে পারে, 3ও হতে পারে, 7ও হতে পারে। সবগুলো এখন প্রমাণ করে দেখাবো। এরপরে দেখো সিলিকনের সর্বোচ্চ যোজনী কত? 4। কার্বনের সর্বোচ্চ যোজনী কত? তাও কিন্তু 4। এগুলো দেখা যাচ্ছে কিনা দেখি, এখন তো একটা সমস্যা, দেখা যাচ্ছে ঠিক আছে। কার্বনের কত? 4। নাইট্রোজেনের কত? নাইট্রোজেন নিয়ে কিছু কথা আছে, অনেকগুলো কাহিনী আছে। নাইট্রোজেন 3 এবং 5 হতে পারে, তবে নাইট্রোজেন কখনো পেন্টাভ্যালেন্ট হবে না। আপনি তো বলছেন স্যার নাইট্রোজেনের লাস্টের শক্তি স্তরে 5টা ইলেকট্রন, 5টা তার যোজনী থাকবে, বাট নাইট্রোজেন কখনো 5টা বন্ড করতে পারবে না। লিখে রাখো, নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট। নাইট্রোজেন যেমন ধর আমরা পড়ে আসছিলাম না, NCl5 কখনো পসিবল না, NCl5। নাইট্রোজেন কখনো পেন্টাভ্যালেন্ট হবে না। নাইট্রোজেনের সবসময় বন্ড থাকতে পারবে ম্যাক্সিমাম 4টা। কয়টা? ম্যাক্সিমাম 4টা। স্যার বুঝি নাই, 4টা মানে হচ্ছে তার বন্ড, এই দেখো এই ধরনের বন্ড 4টা বন্ড থাকতে পারবে, অথবা অনেক সময় বন্ডের জায়গায় লোন পেয়ার থাকতে পারে, মানে 3টা বন্ড, একটা লোন পেয়ার। স্যার এখনো বুঝি নাই। আচ্ছা না বুঝলে একটু পরে, আমি জানি তোমরা কিছুই বুঝতেছো না, এগুলা স্বাভাবিক, বুঝবা করতে। এখন एग्जांपल দেওয়া স্টার্ট করিনি, একটু ধৈর্য ধরো। ফার্স্ট আগে লিখে ফেলো যে কি কি লিখাচ্ছি। অক্সিজেন 2টা, সালফার ওইটা, নাইট্রোজেন 3, 5, ক্লোরিন কত? 1, 3, 7। এরপর হচ্ছে ফসফরাসের কত বলো তো? ফসফরাস সবসময় 5। আচ্ছা নাইট্রোজেনের 5 এর পাশে লিখে রাখবা, সে সবসময় বন্ড গঠন করবে 4টা। কখনো 5টা বন্ড নাইট্রোজেনের ক্ষেত্রে পসিবল না, কখনো নাইট্রোজেনের ক্ষেত্রে 5টা বন্ড পসিবল না, সবসময় 4টা বন্ড হবে। সবসময় কয়টা হবে? 4টা বন্ড হবে। তাহলে এগুলো তোমরা লিখে রাখবা। এখন তাহলে আমরা একটু আগাই, এরপরে দেখি 5 নাম্বার গেল না। আচ্ছা সবগুলো লেখা শেষ। এখন দেখো, অনেক টাইম দিছি, রুলসে কিন্তু একটু সময় দিচ্ছি, কারণ আমি শিওর তোমরা এগুলো ফার্স্ট ইয়ারে এভাবে পড়ো নাই। সংকরণে আমি তোমাকে বললাম তো, সংকরণের এটা হচ্ছে ট্রায়াল ক্লাস, মানে এটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু এখনো সংকরণে আসিও নাই, ঠিক আছে। সংকরণের ক্লাস কিন্তু সেকেন্ড ক্লাস থেকে। ব্যালেন্স বন্ড থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা কি বলতেছে? 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে
যদি পজিটিভ চার্জ থাকে, কি বললাম, যদি পজিটিভ চার্জ থাকে, এটা হচ্ছে পজিটিভ চার্জ থাকে, তাহলে সেটা সেন্ট্রাল অ্যাটমের উপর হবে। স্যার এটা বুঝি নেই, সেন্ট্রাল অ্যাটমের উপর হবে। আচ্ছা, যেমন ধরো এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি একটা, যেমন ধরো H3O প্লাস NH4 প্লাস, দেখছো এটা? আচ্ছা, এটাতে হচ্ছে পজিটিভ চার্জ যখন থাকে তখন সেটা সবসময় সেন্ট্রালের হবে, সেন্ট্রালের উপর হবে। এখন তুমি বলতে পারো স্যার প্লাস তো এখন সেন্ট্রালের উপরে নাই, এটা তোমাকে এমনি দেখাইছে এখানে, বাট আমি যখন স্ট্রাকচার করতে যাব তখন প্লাস দেখবা সেন্ট্রালের উপরে। একটু ওয়েট করো ভাই, একটু ওয়েট করো, ক্লাইম্যাক্সটা একটু পরে দিচ্ছি। ফার্স্টে রুলস, আমি জানি রুলস সবসময় বিরক্তিকর থাকে, বাট কিছু করে না, যে রুলস দিয়ে তুমি হচ্ছে মানুষকে পড়াতে পারবা, রুলস এতটা ইম্পর্টেন্ট। দেখো, যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেটা এটা বুঝতেছো, যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা কর্নার অ্যাটমের উপর হবে। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আমি পুরোটা লিখে দিচ্ছি, সেন্ট্রাল অ্যাটম, কারণ কর্নার অ্যাটম আর সেন্ট্রাল অ্যাটম দুইটার মধ্যে সি এ, তো তাহলে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা কর্নার অ্যাটমের উপর হবে, কর্নার অ্যাটমের উপর হবে। বুঝছো? এখন শেষ, আমাদের রুলস এখানে শেষ, এর বাইরে রুলস আর দরকার নেই, এখন ডাইরেক্ট এক্সাম্পল। আচ্ছা, এখন ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাচ্ছি, ওকে? আচ্ছা দেখো, তাহলে শেষ না, এখন শেষ হয়েছে? আচ্ছা, তোমরা এটা লিখতে দাও, তোমাদেরকে সময় দিচ্ছি। এরপর আমরা আসবো ক্যালকুলেশনে। এরপরে কোথায় আসবো? ক্যালকুলেশন। দেখো ক্যালকুলেশনটা একটু দেখি তো সবাই, ক্যালকুলেশনটা আমি একটু ছোট করে দেখে লিখে দিচ্ছি, পড়া দিয়ে আমি মুছে আবার লিখবো। ক্যালকুলেশন করতে হবে এখন। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনের মধ্যে কিছু ফ্যাক্ট আছে। এক নাম্বার ফ্যাক্ট হচ্ছে কিউ মানে কি? তোমাকে ফার্স্টে কিউ মানে বুঝতে হবে, এবারে তোমাকে বুঝতে হবে বোন পেয়ার ইলেকট্রন, এরপরে তোমাকে বুঝতে হবে লোন পেয়ার ইলেকট্রন। এগুলো না বুঝলে তুমি এখন সামনে বুঝবা না। আচ্ছা, কিউ মানে হচ্ছে প্রত্যেকটা পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, প্রত্যেকটা পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কিউ। স্যার বুঝি নাই, মানে প্রত্যেকটা পরমাণুর, দেখো টোটাল ইলেকট্রন অফ ব্যালেন্স শ্যাল ইন এভরি অ্যাটম। ইংলিশে লিখতেছি যাতে শর্টকাট, ইংলিশে লিখলে শর্টকাটে লেখা যায়, টোটাল ইলেকট্রন অফ ব্যালেন্স শেল ইন এভরি অ্যাটম। অর্থাৎ একটা যৌগের মধ্যে, স্যার এটা কি লিখছেন? ক্যালকুলেশন মানে কি? ক্যালকুলেশন মানে হচ্ছে যে লুইস থিওরি একটা ক্যালকুলেশন করছে, যে ওইখানে কিভাবে ডাবল বন্ড গঠন করে, কয়টা লোন পেয়ার থাকে, কয়টা বোন পেয়ার থাকে, এবং লোন পেয়ারগুলো সে কিভাবে অবস্থান করে একটা যৌগের মধ্যে, সবকিছু সে এই ক্যালকুলেশন দিয়ে করে দেখাইছে। এটা লুইস করছে, এটা আমি করি নাই। সো টোটাল ইলেকট্রন অফ ব্যালেন্স শেল ইন এভরি অ্যাটম মানে একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সবগুলোর ব্যালেন্স ইলেকট্রন বের করবো। ব্যালেন্স ইলেকট্রন বের করতে পারি তো, যেমন অক্সিজেনের কত 6, সালফারের কত 6, নাইট্রোজেনের কত 5, কার্বনের কত 4, প্রত্যেকটা ব্যালেন্স ইলেকট্রন বের করতে হবে। বের করার পর সবগুলো যোগ করব। তবে এখানে আরো কথা আছে, এইটাতে আরো কথা আছে। কথাটা হচ্ছে যে প্লাস নেগেটিভ চার্জ মাইনাস প্লাস পজিটিভ চার্জ, এটা হচ্ছে পুরোটা সূত্র। এখানে তুমি প্লাস সহ দিবা, অর্থাৎ টোটাল ইলেকট্রন অফ ব্যালেন্স শেল ইন এভরি অ্যাটম দেওয়ার পরে সবগুলো লেখার পরে প্লাস, অর্থাৎ উপরে কোনো চার্জ আছে কিনা দেখতে হবে। স্যার এখনো কিচ্ছু বুঝতেছি না, কি পড়াচ্ছেন? দেখো H3O প্লাস, সাপোজ ধরো H3O প্লাস, এখন আমাকে বলো এখানে চার্জ আছে না উপরে প্লাস, এই প্লাস ওয়ানটা তুমি বিয়োগ করে দিবা। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো সূত্রতে লিখছেন প্লাস পজিটিভ চার্জ, এটা কি প্লাস নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ এখানে আছে নাই, এখানে আছে, সরি এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জটা মাইনাস করতে হবে। আচ্ছা এগুলো বাদ দাও, তোমার যদি কঠিন লাগে তুমি একটা কাজ করবা, যদিও পরে যদি +1 থাকে তাহলে -1 বিয়োগ করে দিবা, প্লাস থাকলে বিয়োগ করবা, মাইনাস থাকলে প্লাস করবা। স্যার এখনো বুঝি নাই। আচ্ছা এখনো বুঝি নাই, সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে NH4+, এটাতে তুমি কিউ কিভাবে বের করবা। ফার্স্টে আমাকে ভাই কিউ বের করতে হবে। কিউ কিভাবে বের করবা? দেখো প্রথমে আমি তোমাকে কি বললাম,
যে প্রত্যেকটা পরমাণু, এই দেখো টোটাল ইলেকট্রন, প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বের করতে হবে। যেমন ধর আমাকে বলো যে নাইট্রোজেনের সর্ববস্তু শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 5টা। 5 লিখছি, 5 লিখছি। আচ্ছা, এরপরে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। এখন আমাকে বলো একটা হাইড্রোজেনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? একটা। 4টার জন্য কয়টা? 4টা। তাহলে 5 + 4, 5 + 4, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তিস্তরের ইলেকট্রনটা আমাকে আগে লিখতে হবে। এরপরে প্লাস যেটা আছে না, এখন তুমি এই সূত্রটা যদি ভুলে যাও, আচ্ছা তোমাকে আমি একটা কথা বলছি, এই সূত্রটা তোমার মাথায় রাখার দরকার নেই যে প্লাস পজিটিভ চার্জ, এটা তোমার মাথায়, তুমি এতটুকু মাথায় রাখো যে যেখানে প্লাস থাকবে সেটা মাইনাস করবা, অর্থাৎ +1 আছে না, তুমি একটা -1 বাদ দিয়ে দিবা। সূত্র বরাবর হয়ে গেছে। দেখো সূত্র বরাবর হয়েছে কিনা। সূত্রতে বলতেছে যে যেখানে পজিটিভ চার্জ থাকবে সেটা মাইনাস করে দাও, আর নেগেটিভ চার্জ না থাকলে সেটা তো কিছুই থাকবে না। পজিটিভ চার্জে মাইনাস করে দাও, তো টোটাল কত? 5 + 4 কত? 9, 8। তাহলে কিউ নাম্বার হচ্ছে 8। এখন মানে এতক্ষণ পরে আমি কিউ নাম্বারটা পাইছি। এখন স্যার বলতে পারছে কিউ মানে কি? কিউ হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। স্যার কিউ কি ডিনোট করে? কিউ হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। কিউ হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। শেষ। আচ্ছা, এরপর আসি বন্ড পেয়ার, লোন পেয়ার। এরপর আসি বন্ড পেয়ার, লোন পেয়ার। দেখো বন্ড পেয়ার, লোন পেয়ার। আচ্ছা, বন্ড পেয়ার মানে কি? যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে, যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে তারাই তো বন্ড পেয়ার। আর লোন পেয়ার কারা? যারা হচ্ছে কি ওপেন এয়ারে থেকে যায়, অর্থাৎ যাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না, তারা তো লোন পেয়ার। পড়ে আসছে না, এগুলোতে বেসিক বলার দরকার নেই। এখন দেখো বন্ড পেয়ার কিভাবে বের করে। বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন বের করতে হয় 2 × বন্ড সংখ্যা। আচ্ছা, এটা একটু জটিল করে ফেলছি মনে হয়। এটা আমি তোমাকে এমনি, আমি তোমাকে আসলে এগুলো বোকা বানাচ্ছি, পড়া দিয়ে আমি তোমাকে এমন শর্টকাট দিব তুমি হা করে তাকায় থাকবা। মানে আসলে এতগুলো সূত্র কিন্তু দরকার না, তবু আমি তোমাকে ফর্মালিটি আসলে ভাইয়া যে আমি কিভাবে পড়াইছি সেটার একটা দেখানো আর কি। না হলে কিন্তু পড়া দিয়ে কিন্তু এত কিছু মাথায় রাখতে, অনেস্টলি আই সোয়ার এত কিছু মাথায় রাখতে হবে না। যখন আমরা 25টা করবো না, 25টা যোগের স্ট্রাকচার করবো, 25টা বলো 20টা বলো, যতক্ষণ সময় পাই সবগুলোতে দেখবা লাস্টে গিয়ে এগুলো কিছু দরকার হচ্ছে না। দরকার হচ্ছে না বলতে মানে এগুলো আসলে যোগও দেখলেই আমি বসে ফেলতে পারবো, তুমি বসে ফেলতে পারবা। কিভাবে দেখো, 2 × বন্ড নাম্বার। আচ্ছা, এত কথা না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন এর আগের এক্সাম্পলটা দিচ্ছি, সাপোজ ধরো NH4+, NH4 বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? আচ্ছা, এখানে আমাকে বলো NH4 এ বন্ড কয়টা থাকে? স্যার বুঝি নাই তো স্যার। দেখো NH4 না, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, কয়টা? 4টা না? 4টা বন্ড। এই 4টা বন্ডকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে তার বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 8টা। কার জন্য? NH4 এর জন্য। এখন তুমি বলতে পারো স্যার আমি তো কিছুই বুঝি নাই, কি পড়াচ্ছেন? দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে কাউন্ট করে দেখো। একটা হচ্ছে সূত্র দিয়ে দেখাচ্ছি, আর একটা হচ্ছে যোগে থেকে দেখো। 1 2 3 4 5 6 7 8, দেখতেছো সবাই? 1 2। আচ্ছা, বন্ড পেয়ার ইলেকট্রন কাকে বলে? যারা বন্ধন গঠন, যারা মানে সমযোজী বন্ধন, এগুলো সব সমযোজী বন্ধন না? সমযোজী বন্ধনে যারা ইলেকট্রন শেয়ার করে তারাই তো ভাইয়া বন্ড পেয়ার। সমযোজী বন্ধনে যারা ইলেকট্রন শেয়ার করে বন্ড ফর্ম করে না, তারাই তো বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার কয়টা দেখো? একটা। এখানে একটা বন্ডে কয়টা বন্ড পেয়ার ইলেকট্রন দেখো? একটা দুইটা, একটা দুইটা। মানে বন্ড পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন, মানে জোড়া হিসাব করবা না, এখন জোড়া না, এখন হিসাব করবে ইন্ডিভিজুয়াল। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8টা মিলছে। আবার তুমি বলতে পারো যে বন্ড নাম্বার কেন দিচ্ছেন, এত কাহিনী কিসের? এগুলো ভাইয়া শর্টকাট। যেমন বড় যোগ দিলে তখন তুমি কাউন্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন তুমি দেখবা বন্ড নাম্বার। বন্ড নাম্বার কয়টা? একটা দুইটা তিনটা চারটা, বাস শেষ। এখন আসি লোন পেয়ারে। লোন পেয়ার কিভাবে বের করে? লোন পেয়ার কিভাবে বের করে? লোন পেয়ার বের করার সিস্টেম হচ্ছে যে কিউ মাইনাস বন্ড পেয়ার। স্যার পাগল করে ফেলবেন আজকে। লোন পেয়ার কিভাবে বের করে? কিউ মাইনাস, দেখো লোন পেয়ার কিভাবে বের করে? কিউ মাইনাস বোন পেয়ার ইলেকট্রন। কিউ মাইনাস বোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ যেটা কিউ যেটা পাইছি না স্যার বুঝি নাই। যেমন ধরো NH4+ এ আমাদের এখানে মানটা কত পাইছি মনে আছে? নাইট্রোজেনের জন্য 5 5 6 9, 9 থেকে 1 বাদ দিছে 8। তাহলে 8 ছিল না ভাইয়া? 8 ছিল। কিউর মান কত ছিল? 8। বোন পেয়ার ইলেকট্রনের মান কত? 8। তাহলে লোন পেয়ার 0। এগুলো জাস্ট আমি তোমাকে ট্রায়াল দেখাইছি, এখনো ফিল্ম বাকি। ঠিক আছে, এগুলো সবগুলো ট্রায়াল ছিল। অর্থাৎ কিভাবে আমি কিউ বিপিই এলপিই কিভাবে চিনবো, এখন এগুলো না চিনলে তুমি কখনো পারবা না ভাইয়া। তাহলে এখন শুরু করি, ওকে? আচ্ছা তাহলে ঠিক আছে, এখন দেখো, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু কমেন্টটা চেক করি তো, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি।
হ্যাঁ কর্নার এটা মনে থাকলে তখন আমি জানি সাকিব তোমার এই ধরনের প্রশ্নগুলো, তোমাদের প্রশ্নগুলো আমার মাথায় সেট করা আছে। আমি যখন ক্লাস নেওয়ার আগে আমার মাথা আগে থেকে সেট করা আছে তোমরা কি প্রশ্ন করবা। তোমাদের প্রশ্নগুলো আমার কমেন্ট আসলে দেখতে হয় না, আমি জানি তোমরা কি কি প্রশ্ন করবা, ঠিক আছে। হাইড্রোজেন ফ্লোরিনের সেন্ট্রাল অ্যাটম কে হবে, তাসিন জিজ্ঞেস করছিল ভাই ফ্লোরিন হবে। এরকম যদি কেস থাকে তখন আমরা হচ্ছে কি এখানে অবশ্যই ফ্লোরিনকে দেখতে হবে। আসলে হাইড্রোজেন ফ্লোরিন আমি তোমাকে একটা কথা বলি, এখানে আসলে আমি যে তাসিন যে প্রশ্নটা করছিল এখানে একটা কথা দেখো, যখন দুইটা অ্যাটম থাকে তখন কেন্দ্রীয় পরমাণু যে কোনো একটা হতে পারে। স্যার বুঝি নাই, স্যার কি বলতেছেন? যখন দুইটা অ্যাটম থাকে, সাপোজ ধরো যে কোনো দুইটা অ্যাটম আছে হাইড্রোজেন এবং ফ্লোরিন, এখানে যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণু হতে পারে। আর দুইটা থাকলে তুমি যে কোনো একটাকে ধরতে পারো, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। যেমন ধরো অক্সিজেন যখন থাকে না, অক্সিজেন এখানে কেন্দ্রীয় পরমাণু কে, অক্সিজেনই হবে, এই অক্সিজেন অক্সিজেন অক্সিজেনই হবে, এটা কোনো ফ্যাক্ট না, এগুলো কোনো ফ্যাক্ট না। দুইটা থাকলে যে কোনো একটাকে তুমি ধরতে পারো, কারণ তুমি যেটাকে ধরো না কেন সেমই তো ভাইয়া। তিনটা থাকলে তখন আমাদেরকে বের করতে হয় যে কে সেন্ট্রাল অ্যাটম হবে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এটা শেষ না, এখন আসি আমরা এক্সাম্পলে। ওকে রুলস তাহলে শেষ হয়ে গেল, সবগুলো ভাই গুছা রাখো, বেশি এগুলো নোটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো গুছা রাখো। দেখো এক্সাম্পল দেখি, এক্সাম্পল শুরু করলাম। হ্যাঁ এক্সাম্পল নাম্বার 1, ফার্স্টে আমরা শুরু করি একদম ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে, যেটা বেবি এক্সাম্পল, সেটা হচ্ছে হাইড্রোজেন। স্যার হাইড্রোজেনের মধ্যে স্যার কিভাবে বন্ড গঠন করে? আমরা জানি হাইড্রোজেন সমযোজী বন্ধন হয়, তবে সমযোজী বন্ধনের মধ্যে সে কিভাবে বন্ড গঠন করে। সো এটা আসলে তুমি হয়তো হাসবা যে ভাই এটা কি পড়াচ্ছে, একটু তোমাকে দেখাচ্ছে কিভাবে এক্সাম্পলটা তুমি এটা করবা। তাহলে এটাকে তুমি কি বের করতে বলছে, এটা স্ট্রাকচার বের করো। কি বের করলো? হাইড্রোজেনের স্ট্রাকচার বের করতে বলছে। আচ্ছা একটা কথা বলে, অনেককে এখন আমাকে জিজ্ঞেস করবে একটু পরে যে আমি তোমাকে এই স্ট্রাকচারগুলো এঁকে দিব, এগুলো কিন্তু ভাই আকৃতি না, বারবার বলতেছি। যেমন আমি এখন পানির গঠনটা আঁকবো, তুমি বলতে পারো ভাই পানি তো বি শেপ, বা মিথেন চতুস্থলকীয়, ভাই আমি এভাবে কেন আঁকছেন? এগুলো ভাইয়া শেপ না, আমি তোমাকে শেপ পড়াচ্ছি না, আমি তোমাকে পড়াচ্ছি স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার মিলাবা না কিন্তু, শেপের পড়াগুলো আজ থেকে 3-4 ক্লাস পরের পড়াগুলো অনেক দেরিতে, এখনো অনেক বেসিক। হাইব্রিডাইজেশন তোমরা মনে করো যে ভাই আমরা তো জানি পানি, তোমরা এভাবে পড়ে আসো পানি, মিথেন, অ্যামোনিয়া, এগুলোর কি পড়ে আসো বিএসিপিআর থিওরি, যেটা বলা হয় ব্যালেন্সিয়াল রিপালশন বন্ড থিওরি। এটা বিএসিপিআর থিওরি দিয়ে হচ্ছে আমরা এটার কি বের করি, ফার্স্টে আমরা কোন হাইব্রিডেশন সেটা বের করি, এবং ওই হাইব্রিডেশন দিকে আমরা আকৃতিটা বের করি। তোমাদের সংকলন এখানে শেষ, বাট তোমরা ভেতরে বেসিক কিছুই জানো না, দেখো এটা হচ্ছে কি হাইড্রোজেনের স্ট্রাকচার অঙ্কন করতে হবে। তাহলে দেখো ফার্স্টে কিউ বের করতে হবে। কিউ বের করার সিস্টেমটা কি, যে প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে পরমাণু এখানে কয়টা? 2টা। হাইড্রোজেনের জন্য একটা, আর একটা হাইড্রোজেনের জন্য কয়টা? একটা। তাহলে 2টা। স্যার বুঝি নাই, দেখুন দেখো একটা হাইড্রোজেনের জন্য কয়টা? একটা। হাইড্রোজেনের লাস্টের শক্তি ইলেকট্রন কয়টা? একটা। আরেকটার জন্য কয়টা? একটা না, কারণ 2টা আছে না, টোটাল কত? 2। এখন বুঝছো? এরপর আসি যে এখানে বোন পেয়ার কয়টা? বোন পেয়ার ইলেকট্রন কয়টা? বোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? ফার্স্টে হাইড্রোজেনটা আঁকবা, এই হাইড্রোজেন, আচ্ছা এটা বাদ দাও, এমন আমরা নর্মালি বুঝতেছি, তোমাকে এটা আঁকতে হচ্ছে না, তুমি এমন নর্মাল চিন্তা করো যে হাইড্রোজেন কয়টা? অবশ্যই একটা সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ডে ইলেকট্রন কয়টা থাকে? 2টা। আবার তুমি যদি বলতে ভাই ওই সূত্রটা দিয়ে মিলে দেন তো, তাহলে 2 ইন্টু বন্ড নাম্বার কয়টা? একটা। তাহলে 2 ইন্টু 1 শেষ, 2। লোন পেয়ার কত? 0। কেন? কারণ কিউ মাইনাস বিপি ইকুয়াল টু 0। এখন স্ট্রাকচার যদি অঙ্কন করি, তাহলে স্ট্রাকচারটা খুবই সিম্পল। দেখো হাইড্রোজেন। এখন তুমি বলতে পারো স্যার এখানে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম এগুলো স্যার কোনটা? আসলে এখানে যে কোনো একটাকে তুমি কি কেন্দ্রীয় পরমাণু ধরতে পারো, যে কোনো একটাকে তুমি কর্নার অ্যাটম ধরতে পারো, এবং দুইটারই কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। দেখো দুইটারই কিন্তু অষ্টক না, সরি ডুপ্লেট। হাইড্রোজেনের তো ডুপ্লেট পূরণ হয়, ডুপ্লেট না, দেখো দুইটারই কিন্তু ডুপ্লেট পূরণ হয়ে গেছে, 1 2, এটার 1 2, এবং এখানে কোনো লোন পেয়ার নাই। এখন তুমি বলতে পারো স্যার এটা একদম লেম এক্সাম্পল ছিল, ঠিক আছে। আচ্ছা দেখো শুরুটা এভাবে করতেছি। এখন দেখো অক্সিজেন, আস্তে আস্তে কঠিনের দিকে যাব, অক্সিজেন থেকে শুরু করি। দেখো অক্সিজেনের স্ট্রাকচার বের করতে হবে, এটা কিন্তু লেম এক্সাম্পল না। আবার একটু দেখো, ফার্স্টে আমাকে বের করতে হবে অক্সিজেনের কিউ বের করো। কিউ মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো যে অক্সিজেনের লাস্টের শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 6টা, জানি এটা 6। এখন অক্সিজেন কয়টা? 2টা না, 2টার জন্য 12 হবে। এখানে কি প্লাস মাইনাস কিছু আছে? তাহলে আমি কি কিছু প্লাস মাইনাস করতে হবে না। প্লাস মাইনাস আমি কখন করব? তুমি একটু আগে বলছিলে না যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এটা কবে? যখন ওখানে উপরে আয়ন থাকবে, +1 বা -1 এরকম থাকলে। তাহলে কিউ শেষ না। এখন আসি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রন বের করার আমি তোমাকে একটা শর্টকাট দেখাচ্ছি। শর্টকাট বলতে বুঝো ভালোভাবে। তুমি ফার্স্টে মাথায় রাখবা যে অক্সিজেন সবসময় 2টা বন্ড, সরি একটা বন্ড। অক্সিজেন সবসময় কি
একটা বন্ড। তুমি এটা মাথায় রাখো সবসময়, তুমি বন্ড পেয়ার কিভাবে ইজিলি ভাবে বের করবা, যে কোনো যৌগ তোমাকে দেখ না কেন ভাইয়া, তুমি ফার্স্টে সবগুলোর ক্ষেত্রে সিঙ্গেল বন্ড ধরবা। সাপোজ ধরো আমি তোমাকে নাইট্রোজেনেরটা দিছি, তুমি সবসময় সিঙ্গেল বন্ড ধরবা। তুমি এখন বলতে পারছো নাইট্রোজেন তো ট্রিপল বন্ড হবে, আরে ভাই বাদ দাও সেটা। ফার্স্ট আমি তোমাকে বলতেছি তুমি সবগুলোর ক্ষেত্রে সিঙ্গেল বন্ড ধরবা। বন্ড পেয়ার কিভাবে বের করবা, সবগুলোর ক্ষেত্রে সিঙ্গেল বন্ড ধরো। তার মানে আমি ধরে নিয়েছি যে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ডে কয়টা বন্ড পেয়ার, দুইটা, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে দুইটা। বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা, দুইটা। এখন আসি লোন পেয়ারে। লোন পেয়ার ইলেকট্রন কয়টা, লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করব, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে আনসার কত আসবে 10। এটা হচ্ছে তার লোন পেয়ার। এখন আসি, এখন একটু খেলা মজা হবে, কারণ এর আগেরটা তো লেম বলতেছো, আমি জানি অনেকে বলছে লেম এক্সাম্পল একটা করাইছে, এগুলো কে পারে না। দেখো অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড দিছি আগের মতো সিঙ্গেল বন্ড। এখন তোমাকে আমি কি বললাম, তুমি প্রথম প্রশ্ন করবা স্যার এখানে তোমাদের মাথায় একটু ঝামেলা ওটা চলতেছে, আমি জানি কেন্দ্রীয় পরমাণু কোনটা অষ্টক, আরে ভাই যখন দুইটা সেম থাকবে, কেন্দ্রীয় পরমাণু কর্নার অ্যাটম দুইটা কিন্তু ভাইয়া সেম, এখানে কোনো তুমি এখানে যাচ করার দরকার নাই। আমি তোমাকে বললাম যে কি যখন ভিন্ন থাকবে তখনই তুমি এটা নির্ধারণ করবা, এখন আপাতত নির্ধারণ করার দরকার নেই, দুইটার ক্ষেত্রে আমরা নির্ধারণ করবো না, ফেলে রাখো। তাহলে সেন্ট্রাল অ্যাটম কর্নার অ্যাটম কনসেপ্টটা এখানে বাদ গেছে। আচ্ছা এরপরে আসি, এখন আসি যে অক্সিজেনের এই যে লোন পেয়ার কয়টা, টোটাল 10টা না, তাহলে প্রত্যেকটা লোন পেয়ার এখানে এখানে বসাই দিব। দেখো তো এখানে এখানে বসাই দিব, দেখো 1 2 3 4 5 6, এখানে আর বসানো যাবে, বসানো যাবে না। কেন, কারণ অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। স্যার বুঝি নাই, 1 2 3 4 5 6 7 8, অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে তো ভাই, আর কেন বসাবা, বসানো যাবে না। 6টা বসানো গেছে, আমাকে বলো 10টা থেকে 6টা বসা ফেলছি, লোন পেয়ার আর কয়টা বাকি, 4টা বাকি। কয়টা বাকি, 4টা, তাহলে একটা এখানে আর একটা এখানে। এখন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি সবাই এটা বুঝতেছো, দেখো প্রবলেমটা কি, যে এই অক্সিজেনের অষ্টক মিলে নাই, মানে 8টা ইলেকট্রন তো হয় নাই ভাই, 8টা ইলেকট্রন ফর্ম হয় নাই তো। দেখো 1 2 3 4 5 6 7 8 এই অক্সিজেন হইছে, বাট এই অক্সিজেন 1 2 3 4 5 6 আর দুইটা কই, আর দুইটা কই, এই দুইটা ইলেকট্রন এখন এখানে শিফট হয়ে যাবে। কেন, কারণ তাদের স্টেবিলিটি ধরে রাখতে হবে, কারণ অক্সিজেন এবং অক্সিজেন হচ্ছে ভাই ভাই। অক্সিজেন যখন দেখতেছে আমার ভাই পাচ্ছে না কোনো কিছু, মানে আমার ভাইয়ের অভাব চলতেছে, সে খাবার পাচ্ছে না, আমি তাকে খাবারটা দিয়ে শেয়ার করব, তখন কি করে এই দুটো ইলেকট্রন এখানে চলে যায়, তখন অক্সিজেন কি করে, এখন তুমি বলতে পারো স্যার এটার কি ক্ষতি হয়েছে না, এটার ক্ষতি হয় না। কেন, দেখো দুটো ইলেকট্রন যখন চলে গেছে তার মানে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, তাহলে 1 2 3 4 1 2 3 4 দুইটারে কিন্তু এখন অষ্টক পূরণ হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, পারফেক্ট। এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, এটা হচ্ছে লুইস ডট। এখন তুমি বলতে পারো স্যার এত কাহিনী করছেন কেমন, আপনি কি জন্য করছেন, এগুলো কাহিনী যদি না করে যান, তুমি আমাকে বলো, তুমি যদি লোন পেয়ার যদি বের করতে না পারতা, তুমি কি বুঝতা কিভাবে হতো। এখন তুমি তো আগে পড়ে আসছো অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড হবে, বাট কিভাবে হলো, কিভাবে সেটা আজকেই দেখলাম, সেটা আজকেই দেখছি কিভাবে হলো ডাবল বন্ড কিভাবে হলো। আমরা সবসময় পড়ে আসছি অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, কিভাবে ডাবল বন্ড, মূল কারণ হচ্ছে লোন পেয়ার। আচ্ছা এখানে একটা কথা, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি মিস দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে লোন পেয়ার ইলেকট্রন যেটা থাকে না, এই লোন পেয়ার ইলেকট্রনটা দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে লোন পেয়ার হিসেবে, আর একটা থাকতে পারে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হিসেবে। এটা একটু লিখে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। মানে লোন পেয়ারটা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডে ট্রান্সফর্ম করে ফেলে। দেখো এই লোন পেয়ারটা ডাবল বন্ডে, মানে কি একটা বন্ডে ট্রান্সফর্ম করে ফেলছে, জিনিসটা কি হয়ে গেছে, ডাবল বন্ড। এখন পারফেক্ট। এখন আমরা আসি তাহলে নাইট্রোজেন। আচ্ছা কারো কোনো কমেন্ট আছে? অক্সিজেনে বোন পেয়ার বুঝি নাই। আচ্ছা বোন পেয়ার আমি তোমাকে বের করতে বলছিলাম যে কিভাবে, দেখো আচ্ছা দেখো আমাকে একটা কথা বলো, তুমি একটা জিনিস কমনলি চিন্তা করো যে অক্সিজেনে বোন পেয়ার হচ্ছে কোনটা, নিচেরটা না, মানে সিগমাটা। উপরেরটা কি, উপরেরটা কিন্তু তার লোন পেয়ার থেকে আসছে। তুমি এখন বলতে পারো স্যার এখানে তো বোন পেয়ার এখন 4টা হয়ে গেছে, আরে ভাই 4টা তো হয়েছে পরে, মানে এই বন্ডটা উপরে বন্ডটা তো আসছে ভাইয়া পরে, ফার্স্টে তো নিচেরটা ছিল না, নিচেরটা কি ছিল, বোন পেয়ার, মানে হচ্ছে এই দুইটা ইলেকট্রন তারা শেয়ার করতো, পরে দিয়ে দেখা যাচ্ছে তাদের মধ্যে যখন অষ্টক পূর্ণ হচ্ছে না তখনই আরেকটা বন্ড চলে আসছে, এবং এই বন্ডটা আসছে লোন পেয়ার থেকে, তো তুমি এটাকে কেন লোন পেয়ার ইলেকট্রন বলবা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই এখন তো বোন পেয়ার 4টা হয়ে গেছে, আরে কে বলছে বোন পেয়ার 4টা হয়েছে, বোন পেয়ার এখানে দুইটাই, এটা আসছে উপরে, এটা আসছে কোত্থেকে, লোন পেয়ার থেকে না, লোন পেয়ার থেকে সেটা চলে গেছে। আগে কত ছিল বোন পেয়ার ইলেকট্রন আমাকে বলো, দুইটা না, এই দুইটা, নিচেরটা দেখছো দুইটা। এখন তুমি বলতে পারো ভাইয়া দুইটা কেমনে বুঝবো, আরে ভাই এত কাহিনী করার দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই, জাস্ট একটা চিন্তা করবা যে অক্সিজেন বলছে না,
সবসময় প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড কাউন্ট করবা। আচ্ছা আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো নাইট্রোজেন। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন যদি কিউ যদি কাউন্ট করি, নাইট্রোজেন কত? 5 5 5 মিলে কত বলো? 10 না? 10, 5 5 মিলে 10। এখন আমি যদি নাইট্রোজেনের যদি আমি যদি ফার্স্টে কি বের করবো ভাই বলো তো? ফার্স্টে কি বের করবো? বন্ড পেয়ার ইলেকট্রন। এখন তোমাদের সমস্যা যে ভাই বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করবো? আমি তোমাকে একটা কথা বলছি যে বন্ড পেয়ার ইলেকট্রন বের করবা কিভাবে? প্রথমে তুমি সিঙ্গেল বন্ড কাউন্ট করবা। প্রথমে তুমি হিসাব করবা নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, তার মানে বন্ড পেয়ার 2টা, এই একটা 2টা হয়েছে না? এবার লোন পেয়ার কয়টা? লোন পেয়ার কয়টা? 10 - 2 = কত? আনসার 8। এখন তুমি হিসাব করো, দেখো নাইট্রোজেন নাইট্রোজেন এখানে হিসাব করো। দেখো আমি তোমাকে এটা এখানে দেখাচ্ছি। দেখো এখানে নাইট্রোজেন দিলাম, এখানে তোমাকে নাইট্রোজেন দিলাম। এখন লোন পেয়ার কয়টা বলতেছে? 8টা বলতেছে না? লোন পেয়ার 8টা। সুন্দর করে ডান পাশ বরাবর আমি বসাবো, 6টা বসাবো বলছি। স্যার এগুলো কি মুখস্থ? আরে ভাই মুখস্থ না। দেখো এখানে নাইট্রোজেন নাইট্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার করছে? 2টা, মানে এই নাইট্রোজেনের 2টা, এই নাইট্রোজেনের 2টা, এটা বুঝছি। এখন এই নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আসলে সে অক্টেটে চলে যাবে? অবশ্যই 6টা। 6টা বসাইছি, 1 2 3 4 5 6, 6টা বসাইছি। এখন 6টা বসানোর পরে এখানে লোন পেয়ার টোটাল ছিল 8টা, 6টা বসানো শেষ। এগুলো সবগুলো লোন পেয়ার না? 6টা বসানো শেষ, বাকি কয়টা? 2টা। তাহলে আমি এখানে 2টা বসালাম। এখন এই নাইট্রোজেনের মধ্যে কি ব্যালেন্স হয়েছে আমাকে বলো তো তুমি? মানে এই নাইট্রোজেনের কয়টা? 8টা হয়েছে, বাট এই নাইট্রোজেনের হয়েছে 4টা। দেখো 1 2, আচ্ছা আমি এগুলো নীল কালি দিয়ে দেখাই, বুঝতেছো না? কেউ কিছু বুঝতেছে না মনে হয়। দেখো নাইট্রোজেনের কয়টা? দেখো এই 1 2 3 4, নাইট্রোজেনের এই নাইট্রোজেনের অষ্টক পূরণ করার জন্য আর কয়টা ইলেকট্রন দরকার? 4টা। এখন তুমি বলতে পারবে ভাই অষ্টকের কথা কেন বলবে? ভাই অষ্টক পূরণ না হলে সে স্টেবল হবে না। আমাকে বলে এই যৌগটা কি এখন স্টেবল? এটাকে তুমি নাইট্রোজেন বলতে পারবা? নাইট্রোজেন অণু বলতে পারবা? না ভাই, এটা স্টেবল হয় না ভাইয়া। অক্টেট ইজ মাস্ট, অক্টেট মাস্ট। এটা আমি বিস্তারিত অক্টেটের পড়া নিয়ে আরো বিস্তারিত পড়া আছে, এগুলো চ্যাপ্টার 3 তে, এগুলো শুরুতে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমরা কিন্তু আছে কেমিক্যাল বন্ডিং এ, আমরা কিন্তু চ্যাপ্টার 3 এ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট এটা কেমিক্যাল বন্ডিং। দেখো নাইট্রোজেনের তাহলে আরো 4টা ইলেকট্রন দরকার। সে ইলেকট্রন পাইছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তার ভাই পাইছে কয়টা? 8টা। এখন এর ভাই এই ছোট ভাইটা পাইছে কয়টা? 4টা। এখন কি করতে হবে? তাহলে এই বড় ভাই কি করবে? তার শেয়ারকৃত এই 2টা দিয়ে দিবে, মানে এই 2টা এখানে দিয়ে দিবে। তাহলে দিয়ে দিছে না? দিয়ে দিছে। তো দিয়ে দিলে কি তৈরি হচ্ছে? দেখো ডাবল বন্ড নাইট্রোজেন 1 2 3 4, 1 2 3 4। এখন আমাকে বলো তার কি এখন কি ফিল আপ হয়েছে? দেখো তো 1 2 3 4 5 6, সরি এখানে তো ডাবল বন্ড এখানে তো ছিল না। তাহলে এখন দেখো তো এখন কি তার ফিল আপ হয়েছে? এখনো 1 2 3 4 5 6, এখনো কিন্তু ফিল আপ হয় নাই। তো নাইট্রোজেন বলবে ঠিক আছে আরো নে, আমার থেকে আরো নে, নিছে নেওয়ার পরে এখন বলতেছে আমার এখন ফিল আপ হয়েছে। দুজনেরই কিন্তু এখন ফিল আপ হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখন হচ্ছে পারফেক্ট। অর্থাৎ কাহিনীগুলো ঘটনাগুলো কি জন্য আসছে? এগুলো সবগুলো মানে কি যে স্টেবল হওয়ার জন্য। যেমন ধরো এই অবস্থা থেকে ফার্স্টে এই অবস্থা, এরপরে এই অবস্থা, সবগুলো কি জন্য? স্টেবল করার জন্য। অর্থাৎ লোন পেয়ার 8টা। এখন তোমাকে আমি আরেকবার এক্সপ্লেন করতেছি কিভাবে। দেখো লোন পেয়ার 8টা হয়েছে না? 1 2 3, ফার্স্টে প্রথম নাইট্রোজেনটাকে আগে স্যাটিসফাই করে ফেলবা, প্রথম নাইট্রোজেনকে আগে খুশি করে ফেলবা। খুশি করছো? 1 2 3 4 5 6 7 8, এরপরে এই নাইট্রোজেনের দিকে তাকাও, এই তো অসহায়, এই পাইছে মাত্র 4টা, তার আরো কয়টা দরকার? 4টা। সে কি করছে? 1টা 2টা 3টা 4টা দুটোটা দিয়ে দিছে। এখন একটা লোন পেয়ার দেওয়া মানে একটা বন্ড দেওয়া। কি বললাম? একটা লোন পেয়ার দেওয়া মানে একটা বন্ড দেওয়া, 2টা লোন পেয়ার দেওয়া মানে 2টা বন্ড। তার মানে নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। এখান থেকে আমরা বলি যে নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। আচ্ছা এখনো বুঝি নাই, তাহলে এরপরে শুরু করি। আরো মাত্র এটা স্টার্ট হলো। স্যার প্রশ্ন যদি থাকে অক্সিজেনের বন্ড পেয়ার ইলেকট্রন কত, তাহলে 4 বলবো নাকি 2 বলবো? নাহার ফুর্তি তুমি বলতেছো অক্সিজেনের বন্ড পেয়ার ইলেকট্রন। দেখো ফার্স্টে আগে তোমাকে দেখতে হবে অক্সিজেনটা কার সাথে আছে। অক্সিজেনটা কার সাথে আছে? সাপোজ ধরো তুমি এখন বলছো যে ভাই এই সিঙ্গেল এই অক্সিজেনে সিঙ্গেল অক্সিজেন না, এটা এখানে বন্ড পেয়ার 2টা। আর যদি করে বন্ড পেয়ার কয়টা? 2টা বলে দিবা। আনসার বন্ড পেয়ার 2টা। বাট এটা ডিপেন্ড করে, এখন বন্ড পেয়ার জিনিসটা ডিপেন্ড করে সে কার সাথে আছে। সাপোজ ধরো সে হাইড্রোজেনের সাথে আছে, বা সে হয়তো সালফার। ওকে এখন কি আসছে? মাঝখানে একটু ডিস্টার্ব ছিল, একটু দেখো তো এখন ঠিক আছে? কারেন্ট চলে গেছিল ভাইয়া, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলো তো? কারেন্ট চলে গেছিল,
সেজন্য একটু স্টপ হয়ে গেছিল। এখন দেখা যাচ্ছে কিনা দেখি তো। হ্যাঁ ঠিক আছে, এখন ওই কারেন্ট চলে এলে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হয়। আচ্ছা দেখো ভাই, এখনো কিন্তু পড়া কিছুই পড়ি নাই, আমি খুব স্লো পড়াইছি, বিশ্বাস করবো না, খুবই স্লো পড়াচ্ছি আজকে। দেখো তাহলে নাইট্রোজেন গেল না। আচ্ছা এখন আসি, আচ্ছা বোন পেয়ার ভাইয়া মাত্র অ্যাকচুয়ালি এক্সাম্পল করছি কয়টা, এখন মাত্র 2টা এক্সাম্পল গেছে, আরো অনেকগুলো এক্সাম্পল বাকি। এই যেমন ধরো আমরা ক্লোরিনটা নিয়ে চিন্তা করি, একটু ক্লোরিন নিয়ে একটু চিন্তা করি আসি। দেখো ক্লোরিনের ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টা আছে, ক্লোরিনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা, আমরা কি সেটা জানি? ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 7 না? আচ্ছা এটা বের করে তো দেখি। তাহলে আমরা একদম আমি আর ভেঙে বোঝাচ্ছি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 7টা। এটা আমরা বলছি। এখন দেখো 7টা যখন আছে, 7টা আছে না, আমি ক্লোরিন এখানে কয়টা? 2টা। তাহলে আমি ক্লোরিনের ক্ষেত্রে কিউ বের করলাম, কিউ মানে কত? 14। কিউ মানে কত? 14। এরপরে এখানে আমি যদি বোন পেয়ার যদি বের করতে বলে, আমি তোমাকে একটা কথা বলছিলাম যে বোন পেয়ার ইলেকট্রন বের করবে কিভাবে। প্রথমে তুমি সিঙ্গেল বন্ড কাউন্ট করবা, প্রথমে তুমি এটা ধরে নিবা যে ক্লোরিন ক্লোরিন হচ্ছে সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড মানে হচ্ছে তার বোন পেয়ার কয়টা হবে? 2টা। একটা বন্ড 2টা, মানে ক্লোরিনে ক্লোরিন একটা বন্ড না, একটা বন্ডের জন্য 2টা ইলেকট্রন, মানে একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে, 2টা হচ্ছে তার বোন পেয়ার ইলেকট্রন। আমি তোমাকে একটা শর্টকাট বলছি, সেটা হচ্ছে কি, আমার কথা ভালোভাবে ভাইয়া বিলিভ করো, প্রত্যেকটা সোর্স হচ্ছে অথেন্টিক। এখানে একটা মিস্টেক, ছোট্ট একটা মিস্টেকও কেউ ধরতে পারবে না আমার ক্লাসগুলোতে, একদম ওপেন চ্যালেঞ্জ। আমি তোমাকে কি বলতেছি যে এখানের মধ্যে বোন পেয়ার একটু চোখ বন্ধ করে কিভাবে বসাবো, আমি অ্যাজিউম করে নিব, আমি অ্যাজিউম করব যে এখানের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, একটা সিঙ্গেল বন্ডে 2টা বোন ইলেকট্রন, মানে 2টা বোন পেয়ার ইলেকট্রন, তাহলে 2টা গেল। এখন লোন পেয়ার কয়টা? 14 - 2 = 12। এটা হচ্ছে আমার লোন পেয়ার ইলেকট্রন 12। এখন তাহলে ক্লোরিনের স্ট্রাকচারটা অঙ্কন করি, এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এখন অনেক কেউ জিজ্ঞেস করবে ভাই এটা কি ধরনের স্ট্রাকচার, এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, যারা এখন নতুন জয়েন করছো। তাহলে 12টা ইলেকট্রন এখন হচ্ছে কি বসাতে হবে না? 12টা ইলেকট্রন বসাতে হবে। দেখো তাহলে 12টা ইলেকট্রনের মধ্যে আমি ফার্স্টে একটা কাজ করি, আমি এখানে বসাই দিই 1 2 3 4 5 6। এটা অষ্টক পূরণ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, অষ্টক পূরণ হয়ে গেছে। এখন এই ক্লোরিনটা দেখি, এখন আমাকে 6টা ইলেকট্রন লোন পেয়ার বসাইছে, আর বাকি ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে আর 6টা এখানে বসাই দিব, এটা তো একদম ইজি ছিল। স্যার আবার লেম এক্সাম্পল দেখাচ্ছেন, ঠিক আছে, আসলে লেম এক্সাম্পল না, মানে যেটা যেটা চলে আসতেছে আমার মাথায়, যেটা আসতেছে আমি সেটা লিখতেছি। আচ্ছা আরো কঠিন এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। এখন তাহলে আসি, এখন আমি পড়াবো তোমাকে কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড এখন মানে সিরিয়ালি আসতেছি, একটু বড়, আস্তে আস্তে বড়র দিকে যাবো। কার্বন ডাইঅক্সাইডে দেখো, কার্বন হচ্ছে, আচ্ছা এখন আসো, এখন তো আলাদা আলাদা আছে, মানে এখন তো সবগুলো ভিন্ন পরমাণু না। এখন সেন্ট্রাল অ্যাটম কে? তুমি 1 নাম্বার এক্সাম্পল দেখে আসো, যে রুলস ফর কিভাবে পরমাণু, কেন্দ্রীয় পরমাণু চিনবো, কিভাবে চিনবো, যেটা লিস্ট নাম্বার। ভাই এত কিছু না, লিস্ট নাম্বার সবচেয়ে কম কে আছে? কার্বন না? কার্বন হচ্ছে আমার সেন্ট্রাল, কার্বন হচ্ছে কি আমার এখানে সেন্ট্রাল অ্যাটম, কার্বন হচ্ছে এখানে কি সেন্ট্রাল অ্যাটম। আমি তোমাকে ফার্স্টে প্রায়োরিটি কি দিতে বলছিলাম মনে আছে? তুমি এখন আমাকে পাল্টা প্রশ্ন করবা, স্যার আপনি যে বলছিলেন পারমাণবিক সংখ্যা বেশি হলে, এ হলে সে হলে। আরে ভাইয়া ফার্স্ট আমি তোমাকে বলছি লিস্ট নাম্বার, মনে আছে এটা? প্রায়োরিটি কে? লিস্ট নাম্বার। এখন আমাকে জানি, আমি জানি অনেক কেউ প্রশ্ন করবে ভাইয়া পারমাণবিক সংখ্যা দেখুন অক্সিজেনের বেশি, ভুল বলছেন তাহলে আপনি। না ভাইয়া ভুল বলি না, আমি তোমাকে প্রায়োরিটি লিস্ট দিছিলাম, লিস্ট নাম্বার, ইলেকট্রোনেগেটিভিটি লিস্ট, এরপর আমি তোমাকে বলছিলাম অ্যাটমিক নাম্বার এবং হচ্ছে সাইজ। প্রথমে তুমি লিস্ট নাম্বার দেখবা, প্রথমে তুমি কি দেখবা? লিস্ট নাম্বার। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল অ্যাটম কে? ভাইয়া চোখ বন্ধ করে বিশ্বাস করে গেলো, কারণ এগুলো আসলে পড়াচ্ছি হচ্ছে ওপেনলি, তো চোখ বন্ধ করে বিশ্বাস করো। সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে কে? কার্বন। কর্নার অ্যাটম কে? অক্সিজেন। এখন আসি কিউতে। এখন কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করো। তাহলে দেখো কিভাবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, এখন আমি তো জানি না কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডাবল বন্ড আছে নাকি সিঙ্গেল বন্ড আছে, আমি কিছুই জানি না। তাহলে আমাকে এখন দেখতে হবে। ফার্স্ট আমরা দেখো কিউটা বের করি। কিউ কিভাবে বের করবো ভাইয়া? কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? প্রত্যেকটা পরমাণুর ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। কার্বনের কয়টা বলো? 2s2 2s2 2p2। অক্সিজেনের কয়টা? 6টা, বাট এখানে অক্সিজেন আছে 2টা, তো 6 6 12 12 4 16, 12 4 কত? 16। এরপর আসি বোন পেয়ার ইলেকট্রন। এখন তোমাদের এখানে সমস্যা আছে, তোমাকে আমি কি বলছিলাম, সব সময় তুমি সিঙ্গেল বন্ড ধরবা, যে কোনো যৌগ বা যে কোনো পরমাণু দেখ না কেন সব সময় তুমি সিঙ্গেল বন্ড কাউন্ট করবা। স্যার বুঝি নাই কি বলছেন, মানে তোমাকে বোঝাচ্ছি এই ধরনের। সবসময় তুমি মনে করবা যে কার্বন অক্সিজেন অক্সিজেন সবসময় সিঙ্গেল বন্ড,
সবসময় যে কোনো যোগের ক্ষেত্রে। এখন তোমাকে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই, তুমি সবসময় সিঙ্গেল বন্ডই কাউন্ট করবা। তোমাকে যদি এখন অ্যামোনিয়া দিই, তোমাকে যদি অ্যামোনিয়াম আয়ন দিই, তোমাকে যদি কার্বনেট দিই, তোমাকে যদি ফসফেট দিই, সবগুলো তুমি সিঙ্গেল বন্ড কাউন্ট করবা ভাইয়া, সবগুলো সিঙ্গেল বন্ড। তাহলে দেখো একটা দুইটা বন্ড কয়টা? দুইটা। তাহলে আমি তোমাকে বলছিলাম বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে, 2 ইনটু বন্ড নাম্বার, 2 ইনটু বন্ড নাম্বার। তাহলে বন্ড নাম্বার এখানে কয়টা? একটা দুইটা, তাহলে আনসার হবে কত? 4। এই 4টা এখানে লিখতেছে, আনসার কত? 4। এখন লোন পেয়ার কয়টা? লোন পেয়ার কিভাবে বের করব? 16 মাইনাস 4, আনসার কত? 12। লোন পেয়ার হচ্ছে 12টা। এখন আসি খেলাতে, এখন আসি। ওকে, আবার লোডিং হচ্ছে নাকি? মা লোডিং কার হচ্ছে? দেখো 12টা ইলেকট্রন নিছে না। এখন তাহলে আমি কি, এটা বুঝছো সবাই? একদম সহজ কথা, বোন পেয়ার ইলেকট্রন জাস্ট তুমি ফার্স্টে অ্যাজিউম করবা যে সবগুলোতে সিঙ্গেল বন্ড আছে, সবগুলোতে সিঙ্গেল বন্ড, সবগুলোতে অ্যাজিউম করবা, যে কোনো যৌগ দেখ না কেন সবগুলোতে সিঙ্গেল বন্ড কাউন্ট করবা। কারণ পরে দিয়ে যেগুলো ডাবল বন্ড বেরোবে সেগুলো লোন পেয়ার থেকে আসছে। স্যার বুঝি নাই, মানে পরে দিয়ে যেগুলো ডাবল বন্ড আসবে তুমি বলতে পারো স্যার এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড আসতে পারে, আরে ভাই ওগুলো লোন পেয়ার থেকে আসছে। স্যার এখনো বুঝি নাই, তুমি এত কিছু বোঝার দরকার নেই। তুমি একটা কাজ করো, লোন পেয়ার মানে 12টা। লোন পেয়ার কয়টা আমি এখানে লিখে দিচ্ছি, লোন পেয়ার ইলেকট্রন 12টা। এখন শুরু করে দেখো, কার্বন, অক্সিজেন, অক্সিজেন, ডাবল বন্ড। অনেককে কি করে ডাবল বন্ড আগে থেকে দিয়ে ফেলে, আরে ভাই এত কাবিল কেন? ডাবল বন্ড সেটা আমি কেমনে জানবো? ডাবল বন্ড আসবে লোন পেয়ার থেকে। সাপোজ ধরো কার্বনের অষ্টক সংকোচন হয়েছে, সাপোজ ধরো, তখনই ডাবল বন্ড আসবে। আচ্ছা ডাবল বন্ড ট্রিপল বন্ড কখন আসবে আমি তোমাকে বলতেছি, একটু দেখো। ওটা অক্সিজেনটা চিন্তা করো, অক্সিজেনের ডাবল বন্ড কেন আসছে? কারণ ওই অক্সিজেনের অষ্টক সংকোচন ছিল। আচ্ছা দেখো, কার্বন অক্সিজেনের মধ্যে এখানে লোন পেয়ার 12টা না। ফার্স্টে আমি একটা অক্সিজেনের চিন্তা করি, চোখ বন্ধ করে 6টা বসাই দিব। স্যার কেন? মুখস্থ কেন স্যার? মুখস্থ না ভাইয়া, অক্সিজেনের অষ্টক পরমাণু, অথবা অক্সিজেনের অষ্টক নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ 8টা ইলেকট্রন মাস থাকতে হবে অক্সিজেনের, তবে সে বন্ড ফিল আপ করবে। কারণ এখানে প্রত্যেকটা পরমাণু, এই যে আসলে জিনিসটা হচ্ছে কভালেন্ট বন্ড। কভালেন্ট মানে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সবসময় অষ্টক, মানে অষ্টক নিয়মে, মানে প্রত্যেকটা পরমাণু যে বন্ড ফর্ম করবে সবগুলো কিন্তু অষ্টক পূরণ করে করবে। শুধু হাইড্রোজেন হচ্ছে ডুপ্লেট, মানে 2 এর নিয়ম যেটা বলা হয়। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই 7 এই 8, অক্সিজেন 8টা হয়েছে, পারফেক্ট। এখন বাকি কয়টা? 4টা। বাকি কয়টা? 4টা। আচ্ছা বাকি যদি 4টা হয় তাহলে দেখো তো এখানের মধ্যে 4টা না, দেখো এই জায়গায় দেখো তো 1 2 3 4, এখন হয়েছে 12টা ছিল না, 8 4 মিলে 12। এখানে হচ্ছে এখন লোন পেয়ার আর নাই, এখন হচ্ছে কি নাই? লোন পেয়ার নাই। এখন এখানে কিছু বুঝার আছে, অনেক স্লো পড়াচ্ছে, অনেককে বিরক্ত বোধ করতেছো। যারা বিরক্ত বোধ করবে তারা নিশ্চয়ই এগুলো জানো বিদায় তারা হয়তো বিরক্ত বোধ করে। তারা একটা কাজ করো, ডাউনলোড করে 2 স্পিডে দেখে ফেলবা, 2 স্পিড। এটা দেখলে সবচেয়ে বেস্ট হবে, তখন তুমি বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো তোমার বোঝা নাই সেগুলো বুঝবা। এখন আর সবার কথা চিন্তা করে আমি স্লো পড়াচ্ছি, খুবই স্লো পড়াচ্ছি। দেখো এখানে কার্বনের এখন কয়টা ফিল আপ হয়েছে? আমাকে একটা কথা বলো, কার্বনের কথা বাদ দাও, প্রত্যেকটা পরমাণুর কিন্তু অষ্টক মেনে চলতে হবে এখানে, এটা মাথায় রাখো। অক্সিজেনের মধ্যে এটা পূরণ হয়েছে, বাট এটা পূরণ হয় না কেন? দেখো 1 2 3 4 5 6, অক্সিজেন আর কয়টা শর্ট? 2টা শর্ট। এখন এই 2টা শর্ট হওয়ার জন্য সে কি করবে? এই 2টা এখানে শাফেলিং করবে, এখানে শাফেলিং করবে। আচ্ছা তুমি এখন বলতে পারো যে ভাইয়া এগুলো কেন ঘটতেছে? এখানে এগুলো কেন ঘটতেছে? এগুলোর মূল কারণ হচ্ছে ভাইয়া রেজোন্যান্স। এগুলোর মূল কারণ হচ্ছে কি? রেজোন্যান্স। আচ্ছা এখানে লোন পেয়ার কয়টা ছিল আমাদের? 12টা ছিল না? আচ্ছা তুমি এখানে একটা কাজ করতে পারো, কার্বন ওভাবে দিতে পারো। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে শাফেলিং করলো, তাহলে এখানে কি ডাবল বন্ড চলে আসলো, অর্থাৎ এই যে অক্সিজেন এখন কয়টা চলে আসলো? ডাবল বন্ড। ঠিক আছে? অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা তোমাকে এবার বোঝাচ্ছি, দেখো ডাবল বন্ড এখন আসলে না। আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাই এটা কেমন হয়েছে? এই জিনিসটা আসলে হয়েছে রেজোন্যান্স, অর্থাৎ এই অক্সিজেনের যে ইলেকট্রনটা শেয়ার করছে। কেন শেয়ার করছে? কারণ দেখা যাচ্ছিল কি, দেখো এখানে দেখা যাচ্ছিল কি, দেখো এই যে এখানে এখন অক্সিজেনের 2টা হলো না, এখানে এখন 2টা হলো, তাহলে কয়টা গেল? এখন 8টা। এখন তুমি আমাকে দেখো প্রত্যেকটা কার্বনের, এখন তোমাকে ফার্স্ট টাইম বুঝাচ্ছি, তুমি আগে ফার্স্টে দেখো প্রত্যেকটা এখন অষ্টক কিন্তু পূরণ হয়েছে, প্রত্যেকটা কিন্তু এখন অষ্টক পূরণ হয়েছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে মনে হয়। দেখো লোন পেয়ার মানে 12টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা আমার একটা ভুল হয়েছে, সরি ভাইয়া সরি, আসলে কারেন্ট বারবার যাচ্ছে, ভুল হয়ে গেছে, সরি। দেখো একটা জিনিস অনেক বড় ভুল হয়েছে। দেখো ফার্স্টে আমি অক্সিজেন দিলাম, তো
অক্সিজেন দিলাম, টোটাল 12টা না, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন ঠিক আছে, এখন এই জায়গাটা ভুলেছিল, সরি ভাইয়া। এখন তুমি দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এগুলো সবগুলো কি লোন পেয়ার না? লোন পেয়ার 12টা বসাইছি, বসানোর পরে এখন আমি দেখি যে এখানে এই দুইটা ইলেকট্রন। আচ্ছা তোমাকে আমি যে রেজোনেন্সের কথা বলছি, এটা কিন্তু এটার ক্ষেত্রে না। রেজোনেন্সের একটা কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো শিফট হয়। আমি মনে করছিলাম এটা ওভাবে শিফট হবে, কিন্তু পরে দিয়ে আমার মিস্টেক হয়েছিল, সেজন্য আমি তোমাকে ওইটা বলে ফেলছি। রেজোনেন্সেরটা কিন্তু এটার ক্ষেত্রে না। এখন দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা দেখো যে প্রত্যেকটা অক্সিজেনে কিন্তু অষ্টক পূরণ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। বাট এই কার্বনের অষ্টক পূরণ হয় না কেন? দেখো 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের অষ্টক পূরণ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? 4টা। সবাই কি বুঝছো? আমি তোমাকে এটা আবার বোঝাচ্ছি। তো দেখো প্রত্যেকটা অক্সিজেনের অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। বাট এই কার্বনের আরো 4টা দরকার। তাহলে একটা কি করবে? একটা এখানে দিবে, আর একটা হচ্ছে এখানে দিবে। কেন? কারণ কার্বনের কিন্তু যেহেতু সেন্ট্রাল অ্যাটম, তোমাকে বলছিলাম না রুল নাম্বার কত ছিল? 3 এবং 4 ছিল মনে হয়, যে প্রত্যেকটা পরমাণুর অষ্টক পূরণ হতে হবে। সো এই ডাবল বন্ডটা, এই লোন পেয়ারটা ডাবল বন্ড ফর্ম করবে এবং এই লোন পেয়ারটা ডাবল বন্ড ফর্ম করবে। প্রথমে আমার মিস্টেক ছিল এবং আমি পরে ঠিক করে দিছি। আমি আরেকবার একটু এক্সপ্লেন করতেছি। দেখো ফার্স্টে কি ছিল? কিউ সমান কত ছিল? কিউ সমান কত? এখানে কত হবে? 4 প্লাস 12 ইকুয়াল টু কত? 16। বোন পেয়ার ইলেকট্রন সমান কত ছিল? বোন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে এখানে দুইটা বন্ডের জন্য 4টা, 16 মাইনাস 4 কত? আনসার হচ্ছে 12। তাহলে এখন ফার্স্ট আমি কার্বন বসাইলাম, অক্সিজেন বসালাম, বসাইছি। 12টা হচ্ছে লোন পেয়ার, 12টা হচ্ছে কি এখানে, সরি এখানে বোন পেয়ার কয়টা? বোন পেয়ার কয়টা? বোন পেয়ার হচ্ছে 4টা। আর কিউ মাইনাস বোন পেয়ার ইলেকট্রন ইকুয়াল টু লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে আনসার কয়টা? 12টা। কিউ মাইনাস বোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন 12টা। তাহলে দেখো 1টা 2টা 12টা ইলেকট্রন আমি কিভাবে বসাবো? দেখো অক্সিজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ফার্স্টে অক্সিজেন, ফার্স্টে কর্নার অ্যাটমের এই যে অষ্টকটা স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফাই হয়েছে। এখন কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, দেখো 1 2 3 4, তাহলে কার্বনের অষ্টক পূরণ করার জন্য আরো 4টা দরকার। তাহলে এই অক্সিজেন স্টেবিলিটি আনার জন্য, অর্থাৎ পুরো কম্পাউন্ডের মধ্যে স্টেবিলিটি আনার জন্য 2টা এখানে দিল, 2টা এখানে দিল। এখন আমি তোমাকে একটা কথা বলছিলাম যে লোন পেয়ার যখন ট্রান্সফার হবে, মানে যখন লোন পেয়ার যখন মানে কি করবে? মুভ করবে, তখন সে সবসময় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হিসেবে মুভ করে। এটা হচ্ছে তার লোন পেয়ার, সবসময় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হিসেবে মুভ করে। এটাই ছিল আসলে মূল পড়া। ওকে, আসলে বারবার কারেন্ট যাচ্ছিল, আমি মিস্টেকটা করে ফেলছিলাম। এটা ছিল আমার আসলে একটা মিস্টেক। ওকে, আচ্ছা এখন তাহলে এটা এখন পারফেক্ট হয়েছে না? আচ্ছা এরপর আমরা দেখি, দেখো আমি বারবার বলতেছি এগুলো অনেক প্রতিকূল পরিবেশে আসলে ক্লাসটা নেওয়া হচ্ছে। এখন আমরা দেখি, এখন আমরা একটু আজকে আসলে ইম্পর্টেন্ট পড়াতে যাচ্ছি না। দেখো H2O+, এটা দেখি, এগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পড়া। এই দেখো এরপরে দেখবো হচ্ছে তোমার H3O+ দেখবো, আমরা NH4+ দেখবো, এরপরে হচ্ছে আমরা NO3- আয়ন দেখবো। এগুলো হচ্ছে আমাদের বোঝার আছে। প্রত্যেকটা যৌগ যদি এভাবে আসলে করতে গেলে অনেক টাইম লাগে। ফার্স্টে H3O+ দেখি। দেখো H3O+ এর মধ্যে ফার্স্টে কিউটা বের করি। কিউ মানে হচ্ছে কি? লাস্টের শক্তিস্তরের ইলেকট্রন কয়টা? কিউ মানে হচ্ছে লাস্টের শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে প্রত্যেকটা পরমাণু এবং যোগফল বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো এখানে সেন্ট্রাল পরমাণু কে? অবশ্যই অক্সিজেন ভাইয়া, অক্সিজেন না, যেটা সংখ্যায় কম থাকে। তাহলে অক্সিজেন মানে হচ্ছে কি? আমাকে বলো অক্সিজেন মানে কি? যে অক্সিজেনের লাস্টের শক্তিস্তরের ইলেকট্রন কয়টা? 6টা। ব্যালেন্স ইলেকট্রন 6 প্লাস কত হবে? হাইড্রোজেনের জন্য একটা এবং এখানে 3 হবে না? 3 কেন ভাইয়া? হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন ব্যালেন্স ছেলে, 3টার জন্য 3টা। এরপরে -1, চোখ বন্ধ করে -1 কেন ভাইয়া? যেখানে প্লাস থাকবে সেখানে -1 করে দিবা। +1 আছে না, -1 দিয়ে দিবা। যদি +2 থাকতো -2 দিয়ে দিতাম, ওই সূত্র অনুযায়ী। 6 3 8, 6 3 9, 9 থেকে বলে 8, কিউ বের করছে না? এখন আসি বন্ড পেয়ার ইলেকট্রনে। এখন তোমাকে বন্ড পেয়ার ইলেকট্রনটা বের করতে তোমাকে আমি কি বলছিলাম? যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কয়টা? 3টা। তোমাকে আমি ফার্স্টে ধরে নিতে বলছিলাম যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সবসময় সিঙ্গেল বন্ড হবে। সবসময় কি? সিঙ্গেল বন্ড ফার্স্টে ধরে নিবা। তাহলে সিঙ্গেল বন্ড ধরে নিলে তাহলে এখানে বন্ড কয়টা? 3টা না? 3টা বন্ড, তাহলে 2 × 3 বন্ড মানে কয়টা? 6টা বন্ড পেয়ার ইলেকট্রন। 6টা বন্ড পেয়ার ইলেকট্রন বসাইছো? আচ্ছা, বসানোর পরে এখন আমি আসি বন্ড পেয়ার ইলেকট্রন গেছে না, এখন আসি লোন পেয়ার ইলেকট্রনে। লোন পেয়ার ইলেকট্রন কয়টা? 8 থেকে 6 মানে হচ্ছে 2, তাহলে এটা আমার লোন পেয়ার ইলেকট্রন। এখন আসি তাহলে এই অক্সিজেন। এটা খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল।
হাইড্রোজেনের তো সব, এখন তুমি বলতে পারো যে ভাইয়া হাইড্রোজেন অষ্টক পূরণ করতে হবে না ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে ডুপ্লেট। ডুপ্লেট নিয়ম হচ্ছে না, ডুপ্লেট মানে 2 1 2 1 2 1 2, প্রত্যেকটা হাইড্রোজেন স্যাটিসফাইড। এখন আসি অক্সিজেনে। অক্সিজেনের প্রত্যেকটা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর 2টা কই? আর 2টা হচ্ছে তার লোন পেয়ার, এই লোন পেয়ার উপরে বসে যাবে। আর 2টা হচ্ছে তার লোন পেয়ার, আর 2টা হচ্ছে কি তার লোন পেয়ার। এখন তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি যে ভাইয়া এখানে প্লাসটা কোথায় থাকবে? লোন পেয়ার তো এখানে থাকবে স্বাভাবিক, তার হচ্ছে অষ্টক পূরণ করার জন্য এখানে লোন পেয়ার থাকবে। এখন প্লাসটা কোথায় থাকবে? প্লাসটা আমি কিভাবে বের করব? তো এই লোন পেয়ারটা তুমি এখানে দিতে পারো যে এই লোন পেয়ারটা তার এখানে আছে, এই জায়গায় আছে, এবং প্লাসটা এটা হচ্ছে তার অক্সিজেনের লোন পেয়ার। এখন প্লাসটা কোথায় থাকবে? প্লাস বের করার জন্য, অর্থাৎ প্লাসটা কিসের উপরে থাকবে সেটা বের করার জন্য একটা সূত্র আছে, ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে ফর্মাল চার্জ, অর্থাৎ এগুলো যে চার্জ যেগুলো আছে না, এটা তো ভাই সিম্পল এখন হয়ে গেছে, প্রত্যেকটা ফিল হয়েছে না। এখন তুমি বলতে পারো ভাই লোন পেয়ার এখানে দেন, আচ্ছা দিছি 1 2 3 4 5 6 7 8 হাইড্রোজেনের প্রত্যেকটা ফিল হয়েছে। এটা খুবই ইজি ছিল, এখানে ডাবল বন্ড হবে না ভাইয়া, ডাবল বন্ড এখানে হবে না। কেন হবে না? কারণ তুমি দেখো হাইড্রোজেনের সাথে তুমি কখনো ডাবল বন্ড দিতে পারবে না, কারণ হাইড্রোজেনের সাথে ডাবল বন্ড দিলে 4টা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। ডাবল বন্ড আমরা কখন আসে জানো? যখন হচ্ছে তার অষ্টক পূর্ণ হচ্ছে না, অষ্টক বা হচ্ছে তুমি ডুপ্লেট যখন পূর্ণ হবে না তখনই। ডুপ্লেট তো সবসময় পূর্ণ হবে স্বাভাবিক, কারণ ডুপ্লেটের মাত্র 2টা। অষ্টক যখন পূর্ণ হবে না তখনই ডাবল বন্ড আসবে। এরপরে তুমি দেখো ফর্মাল চার্জটা কিভাবে বের করবে। ফর্মাল চার্জ, একটা যৌগের ফর্মাল চার্জ কিভাবে বের করে? বের করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা বের করব ভি। ভি মানে হচ্ছে ওই যে পরমাণুর তুমি ফর্মাল চার্জটা বের করবা সেটার হচ্ছে ব্যালেন্সের ইলেকট্রন সংখ্যা মাইনাস লোন পেয়ার মাইনাস বোন পেয়ার ডিভাইড বাই 2। এখন তুমি বলতে পারো স্যার এতগুলো সূত্র মাথায় রাখতে হবে, আসলে মাথায় রাখার দরকার নেই। তুমি জাস্ট একটা নর্মাল একটা কাজ করবা, তুমি হাইড্রোজেনেরটা বের করছো, সাপোজ ধরো হাইড্রোজেনের যদি ইন্ডিভিজুয়াল চার্জ বের করো, তুমি যদি বলো যে স্যার এখানে হাইড্রোজেনের চার্জ কত, কিভাবে বের করবো? খুবই সিম্পল কথা। ফার্স্ট আমাকে একটা কথা বলো, হাইড্রোজেনের ব্যালেন্সের ইলেকট্রন কয়টা? একটা। বন্ড কয়টা? একটা। 1 - 1 = 0। এখন এটা মিলছে নাকি দেখো তো। এখানে হাইড্রোজেনের তো লোন পেয়ার নাই, হাইড্রোজেনে কি লোন পেয়ার আছে? নাই, তো লোন পেয়ার 0। ভি মানে হচ্ছে 1, আর বোন পেয়ার মানে কয়টা? একটা 2টা, 2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1। এখন তুমি বলতে পারো স্যার আমি এটা কেমনে করছেন? এটা কেমনে করছি আমি তোমাকে একটু পরে বলতেছি। দেখো ফার্স্টে তুমি অক্সিজেনেরটা বের করো। অক্সিজেন কত আছে বলো? অক্সিজেনের ফার্স্টে ভি 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 বের করো। ভি কত? ভি কত? 6 না? 6। এরপরে তার ডট কয়টা? ডট 2টা না? তার বন্ড কয়টা? এখানে বন্ড কয়টা? একটা 2টা 3টা। তাহলে 3টা না? 3টা। এটা সবাই বুঝতেছো? আচ্ছা আমি জানি অনেক কেউ বুঝো নাই, স্যার আপনি এটা আর এটা কিভাবে করতেছেন কিছু বুঝতেছি না, একটু ওয়েট করো। প্রথম হচ্ছে 6 মানে হচ্ছে তার ভি, এটা বুঝছি। এটা আমরা কি বের করছি? ফর্মাল চার্জ, অর্থাৎ প্লাসটা কিসের উপরে আছে? প্লাসটা কি হাইড্রোজেনের উপর আছে নাকি অক্সিজেনের উপর আছে সেটা বের করতেছি ভাইয়া, সেটা বের করতেছি। তাহলে প্লাসটা কিসের উপর আছে সেটা বের করবো। তাহলে দেখো বি মানে হচ্ছে 6, আর 2টা কি? 2টা হচ্ছে তার লোন পেয়ার। লোন পেয়ার কয়টা? 2টা না? লোন পেয়ার ইলেকট্রন ভাইয়া, এটা শুধু লোন পেয়ার না, লোন পেয়ার ইলেকট্রন। আবার অনেকে বলবে পেয়ার মানে তো ভাইয়া এক জোড়া, আরে না, লোন পেয়ার ইলেকট্রন। তাহলে 2 বসেছি। 3 করতে আসছে ভাইয়া? 3 আসছে বোন পেয়ার থেকে। বোন পেয়ার ইলেকট্রন কয়টা? একটা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 ডিভাইড বাই 2 মানে 3। এখন তুমি বলতে পারবে আমি শর্টকাটে কেমন করছেন? শর্টকাট হচ্ছে ফার্স্টে আগে 6 বসাবা। দেখো ফার্স্টে আগে 6 বসাবা, বসাইছো? বসার পরে ডট ডট কয়টা? 2টা না? 2টা ডটের জন্য 2টা। বন্ড পেয়ার কয়টা? মানে বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ড সংখ্যা কয়টা? 3টা না? 3টার জন্য 3 বসাই দাও। আনসার কত? +1। এই চার্জ সংখ্যাটা +1 আসবে, এবং এই চার্জটা প্লাসটা হচ্ছে 0-র উপরে, মানে অক্সিজেনের উপরে। অর্থাৎ তোমাকে আমি একটা রুলস বলছিলাম, রুলসটা কি ছিল মনে আছে? যে যখন পজিটিভ চার্জ থাকবে তখন সেটা কেন্দ্রীয় পরমাণুর উপরে থাকবে। পজিটিভ চার্জটা কিসের উপরে থাকবে? নেগেটিভ চার্জ থাকলে কর্নার অ্যাটমের উপরে, পজিটিভ চার্জ থাকলে সেটা কেন্দ্রীয় পরমাণুর উপরে। এটাই হচ্ছে আনসার। স্যার এখনো বুঝি নাই, তাহলে আরো দেখতে হবে। আচ্ছা বুঝি নাই কে কে? আচ্ছা দেখো দেখো সাব্বির, সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে লুইস ডট স্ট্রাকচার কিচ্ছু বলে নাই ভাইয়া। সন্নিবেশ সমযোজী বন্ধনের কোনো কনসেপ্ট লুইসে আসবে না, কোনো কনসেপ্ট এখানে আসবে না। এখানে লুইস এগুলো আসবে ব্যালেন্স বন্ড থিওরি, এগুলো পরের পড়া। সন্নিবেশ সমযোজী বন্ধনটা এখানে আসবে না। আচ্ছা যারা বুঝো নাই একটু আমি বলতেছি। আচ্ছা আমি তোমাকে একটা কাজ করে দিই, আমি তোমাদেরকে আরো এক্সাম্পল দেখাই, আরো এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। এরপর আসি NH4+টা। দেখো NH4+টা, NH4+টা দেখো, NH4ও দেখাতে পারি অথবা NO3ও দেখাতে পারি, যে কোনো একটা দেখাচ্ছি। যেমন ধরো NH4+টা দেখো, ফার্স্টে কিউটা বের করি। NH4 এর জন্য কিউটা বের করলাম। নাইট্রোজেনের লাস্টের শক্তিশালী ইলেকট্রন কয়টা? 5টা। হাইড্রোজেন কয়টা? 4টা। স্যার বুঝি নাই। আর হাইড্রোজেন 4টা না? একটা 4টা।
মানে একটা চারটার জন্য চারটা হবে, একটার জন্য একটা, চারটার জন্য চারটা, এরপরে -1। -1 কেন হয়েছে? কারণ +1 থাকলে -1 করে দিবা। 5 4 কত? 9, 9 থেকে গেলে 8, বুঝছো? এরপর আসি বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? আমি তোমাকে বলছিলাম যে এখানে তুমি হিসাব করবা 4টা বন্ড, পরে দিয়ে ডাবল বন্ড ট্রিপল বন্ড আসুক সমস্যা নাই, প্রথমে তুমি হিসাব করবা 4টা বন্ড, 4টা বন্ডের জন্য 4টা বন্ড, তাহলে বন্ড পেয়ার কয়টা? 8টা না স্যার? বুঝি নাই। মানে এখানে তুমি দেখো NH4 এ হাইড্রোজেনের সাথে সে কয়টা বন্ড করবে? 4টা। সে কয়টা বন্ড করবে? আচ্ছা তোমাকে আমি আরো ইজি ভাবে বোঝাচ্ছি। দেখো এখানে আমাকে বলো, আমি তোমাকে বলছিলাম বন্ড পেয়ার একটা সমান হচ্ছে বন্ড নাম্বার ইনটু কত? 5 + 4, বন্ড নাম্বার ইনটু কত? 2 না? আচ্ছা বন্ড নাম্বার ইনটু 2, তাহলে এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যে করবে তাহলে কয়টা বন্ড থাকবে? 4টা না? 4টা বন্ড নাম্বার হচ্ছে 4টা বন্ড, 4টা ইনটু 2 কত? 8। পরে দিয়ে সেটা আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে হলো, পরে দিয়ে দেখবে আসলে মিলে গেছে। এরপর লোন পেয়ার কয়টা? এটা কার জন্য করতেছি? NO3টা সরাও। লোন পেয়ার ইলেকট্রন কয়টা? Q - Bp = কত? 0 না? = কত? 0। এখন তাহলে আমরা স্ট্রাকচারে আসি। তাহলে দেখো বোন পেয়ার কয়টা? বোন পেয়ারটা আমি এখানে সরে দিচ্ছি। দেখো বোন পেয়ার ইলেকট্রন ছিল 8টা। আচ্ছা এখন তুমি দেখো স্ট্রাকচারে দেখো, প্রথমে হচ্ছে আমরা নাইট্রোজেন লিখবো। দেখো যেখানে হাইড্রোজেন থাকে সেটা কিন্তু খুবই সিম্পল। কেন ভাইয়া জানো? কারণ দেখো এই যে হাইড্রোজেন যখন থাকে, যেমন আগেরটাতে কিন্তু লোন পেয়ার ছিল, কোনটা? H3 ওটা। কেন লোন পেয়ার ছিল সেটা এখন বলতেছি। দেখো হাইড্রোজেনগুলো খুবই সিম্পল, কেন জানো? কারণ এদের অষ্টক পূরণ করতে হয় না। এই দেখো 1 2 1 2 এদের শুধু ডুপ্লেট, 1 2 1 2 পারফেক্ট। হাইড্রোজেন সবগুলো খুশি আরামসে, তাদের কোনো চার্জই নেই। বাট নাইট্রোজেনের কি অবস্থা একটু দেখি। নাইট্রোজেনে কি অষ্টক পূরণ হয়েছে? দেখো তো 1 2 3 4 5 6 7 8 অষ্টক পূরণ হয়েছে। বাট এখানে প্লাস আছে, প্লাসটা কার উপরে আছে? এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, এটা কিছুই ছিল না আসলে। প্লাস এখন কথা হচ্ছে তুমি প্লাসটা কার উপর আসে সেটা বের করতে হবে। তো সেটা এখানে সেটা সবাই বুঝে নাই। তো সেটার জন্য আমি তোমাকে কি বলছিলাম, সূত্রটা কি ছিল বলো তো? ফর্মাল চার্জের সূত্রটা। আসলে ফর্মাল চার্জের সূত্রটা কিন্তু দরকারই হয় না, আমি তোমাকে এখন বলতেছি, তোমার দরকার হবে না, আমি তোমাকে শর্টকাট বলতেছি। দেখো ফার্স্টে কি বের করবা? ফার্স্টে বের করবা ব্যালেন্স লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বোন পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। ভি কত? নাইট্রোজেন। এখানে ভি বলতে ফর্মাল চার্জ। আচ্ছা একটা কথা আছে, এই যে ফর্মাল চার্জ যেটা আছে এটা ইন্ডিভিজুয়াল বের করতে হয়। আচ্ছা আরো বিস্তারিত বলতেছি। দেখো ইন্ডিভিজুয়াল মানে সাপোজ ধরো এটা নাইট্রোজেন 1, হাইড্রোজেন 2, এটা 2, এটা 3, এটা 3 3 দেওয়ার দরকার নেই, কারণ এটার যে চার্জ আসবে এটারও সেম চার্জ আসবে। তবে আমি তোমাকে আরো বিস্তারিত দেখাচ্ছি। এই ফর্মাল চার্জটা বের করতে হয় আলাদা। সাপোজ ধরো তোমাকে কেউ আস্ক করলো যে এখানে হাইড্রোজেনের চার্জ কত, আবার কেউ আস্ক করলো যে নাইট্রোজেনের চার্জ কত, কিভাবে বের করবো? তুমি বলবা আমরা জানি ফর্মাল চার্জ বের করার সূত্র হচ্ছে B - লোন পেয়ার ইলেকট্রন ডিভাইড বাই বোন পেয়ার ইলেকট্রন ডিভাইড বাই 2। এখন তুমি এটা হিসাব করতে পারো, আর না হলে একটা শর্টকাট দেখা দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে কি, ফার্স্টে তুমি নাইট্রোজেনেরটা নিছো। সাপোজ ধরো আমি নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করব, নাইট্রোজেনের ফর্মাল চার্জ মানে FC মানে হচ্ছে ফর্মাল চার্জ বের করলাম নাইট্রোজেনের সাপোজ ধরো। এখন দেখো ফার্স্টে V বের করতে হবে, V মানে হচ্ছে 5, কার বের করলাম? নাইট্রোজেনের 5 না? আচ্ছা এরপরে তার লোন পেয়ার কি আছে? এখানে কি তার লোন পেয়ার আছে? আমাকে বলো এখানে কি তার লোন পেয়ার আছে? লোন পেয়ার কেন নাই? কেন আমাকে বলো, লোন পেয়ার তো 0 ছিল, কোত্থেকে থাকবে? তাহলে এখানে তার বন্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা, যতটা বন্ড ততটা তুমি হচ্ছে 4 বসে দিবা, অর্থাৎ -4 বসে দিবা। তবে এর আগে লোন পেয়ার কাউন্ট করতে হয়। এখন তুমি বলতে পারো স্যার আমি লোন পেয়ারটা কাউন্ট করেন নাই। আরে ভাই লোন পেয়ার 0 ছিল আর কি, লোন পেয়ার 0, এখন কাউন্ট হইছে 4। এখন তুমি বলতে পারো ভাইয়া এই বন্ড পেয়ার ইলেকট্রনকে 2 দ্বারা ভাগ করছেন কেন? এটা ছিল হচ্ছে তুমি যদি ফুল ইলেকট্রন কাউন্ট করো, তুমি যদি বন্ড কাউন্ট করো তাহলে ডাইরেক্ট বসে দাও, আর তুমি যদি ইলেকট্রন কাউন্ট করো তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। স্যার বুঝি নাই, মানে 1 2 3 4 5 6 7 8 2 দ্বারা ভাগ করতে হবে। অনেকের কাছে এগুলো কঠিন লাগতে পারে, আমি শিওর তারা ফার্স্ট ইয়ার এগুলো পড়া নাই, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ছে কিন্তু সেইভাবে বেসিক দিয়ে ভেতরে কি হচ্ছে কাহিনী কি হচ্ছে সেগুলো পড়া নাই। এখন আমাকে বলো যে এখানে 5 - 4 কত? +1, তাহলে এই +1টা নাইট্রোজেনের উপরে। তোমার আনসার, তোমাকে যদি বলে এটা লুইস স্ট্রাকচার বের করো, এখন তোমার পারফেক্ট। এখন তুমি বলতে পারো স্যার হাইড্রোজেনের কি অবস্থা? আর হাইড্রোজেনের সবগুলো 0 কেন? দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে বি এর মান কত? 1। এখানে লোন পেয়ার তো নাই, বন্ড পেয়ার মানে হচ্ছে কি? দেখো এই একটা বন্ড না, তাই একটা বন্ডের জন্য 1 1 - 1 = 0। এখন তুমি বলতে পারো স্যার এটা দিয়ে মিলাই দেন না। আরে বন্ড পেয়ার মানে 2 2 ডিভাইড বাই 2 মানে 1 1 - 1 মানে 0। সবগুলো হাইড্রোজেন এখানে চার্জ 0 0 0 0 শেষ 0। ওকে আচ্ছা এরপরে আরে অনেকগুলো প্রায় 50-60টা করানো যাবে, যতগুলো স্ট্রাকচার আছে। সময় 12টা বেজে গেছে এখন। এরপর দেখো
আরো দেখো দেখো আরো ইন্টারেস্টিং এখনো তো আসলে মেইন ইন্টারেস্টিং পড়াতে যায় না। আচ্ছা আমাদের কার্বন ডাইঅক্সাইডে আমার হালকা একটা ওই যেটা ফার্স্টে আমি একটু করে মিস্টেক করছিলাম ওটা পরে ঠিক করে দিচ্ছি। সো তোমরা একটু দেখবা কার্বন ডাইঅক্সাইডটা, ওটা আমি ঠিক করে দিছিলাম, ওটা একটু তোমরা দেখবা। ফার্স্টে একটু আমার একটু মিস্টেক ছিল, পরে আমি কার্বন ডাইঅক্সাইডটা ঠিক করেছিলাম। কারেন্ট বারবার আসা যাওয়া করতেছে, মাথা ঠিক থাকতেছে না, বুঝছো? আচ্ছা দেখো এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস করব, SO2 করব, SO3 করব, এই চারটা এই তিনটা ফার্স্ট আগে করে দেখি। এই তিনটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করতে পারি নাকি দেখি, নাহলে আরো করা দেখলে আসলে আরো করাতে যায়, কিন্তু কারেন্ট নেই, কারেন্টের সমস্যা। দেখো ফার্স্টে সালফারের এই কিউটা বের করো তো, সালফারের কিউ বের করতে গেলে মানে পুরোটা কিউ বের করো তো, কিউ কিভাবে বের করো? সালফার কত 6, অক্সিজেন কত? এখানে ভাই খুব ইন্টারেস্টিং কথা আছে, এখানে খুবই ইন্টারেস্টিং কথা আছে। ফার্স্ট আমি সালফার ডাইঅক্সাইডটা বের করি, এরপর আমি সালফার SO4 2 মাইনাসে যাব। ফার্স্ট আমি সালফার ডাইঅক্সাইডটা বের করতেছি, ভালোভাবে দেখো। কিউ বের করলাম, ফার্স্টে সালফার ডাইঅক্সাইড, ভাইয়া সালফার ডাইঅক্সাইডটা বের করতেছি, তাহলে 6 প্লাস অক্সিজেনের জন্য কত 6 × 2 12, 6 কত 18। বোন পেয়ার ইলেকট্রন কয়টা? তোমাকে আমি ফার্স্টে বলছিলাম যতটা পরমাণু থাকবে ততটা তার বন্ড থাকবে। পরমাণু কয়টা? দুইটা না? তাহলে বন্ড কয়টা থাকবে? দুইটা। তাহলে একটা বন্ডে একটা বন্ড দুইটা বন্ড থাকে, মানে দুইটা বন্ড মানে হচ্ছে এটা দুইটা বন্ড। ফেসবুকে লিখতে লিখতে দুইটা লিখে ফেলছি, দেখো দুইটা বন্ড না, দুইটা বন্ডে সেটা কি হবে? 4টা ইলেকট্রন, অর্থাৎ 4টা 4 বোন পেয়ার ইলেকট্রন। এখন তুমি বলতে পারো স্যার আপনি আগে বলছিলেন 2 × বন্ড নাম্বার। আরে ভাইয়া সেম কথাই তো, বন্ড নাম্বার এখানে কয়টা? দুইটা না? 2 × 2 তার মানে 4টা বোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন কয়টা? লোন পেয়ার ইলেকট্রন কয়টা? লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 18 - 4 14টা। এখানে 14টা লোন পেয়ার ইলেকট্রন আছে, 14টা। তাহলে কিভাবে করবো একটু দেখি তো, এখানে দেখি, দেখো সালফার ডাইঅক্সাইড 14টা আছে লোন পেয়ার ইলেকট্রন। প্রথমে অক্সিজেনেরটা ফার্স্ট আগে ফিল আপ করে দিতে হবে। অক্সিজেনের কয়টা হবে এখানে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ফিল আপ হয়েছে অক্সিজেনের। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সালফারে কি ফিল আপ হয়েছে? 1 2 3 4। আরে সালফারের তো অবস্থা খারাপ। এখন সালফারে কি হবে? এখন সালফারের যে ঘটনাটা ঘটবে, এখন তুমি আমাকে বলো সালফারের কথা বাদ দাও। এখন লোন পেয়ার ছিল আগে 14টা, ইউজ করছি কয়টা? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আর বাকি কয়টা? দুইটা না? দুইটা এখানে বসাই দিবা, কারণ সালফারের দুইটা কিন্তু সালফারের কাছে চলে যাবে। এটা হচ্ছে সালফারের লোন পেয়ার। এখন যেই কাহিনীটা এখানে ঘটবে সেটা হচ্ছে যে এখানের মধ্যে সিঙ্গেল বন্ড, অর্থাৎ সালফারের কিন্তু এখানে কিন্তু অষ্টক পূরণ হয় নাই। সালফারে কিন্তু এই তুমি এখন বলতে পারবে সালফারে তো লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কাউন্ট করা যাবে না। এটা হচ্ছে সালফারেরটা সালফারের কাছে থাকবে, বাট সালফার দেখা যাচ্ছে কি এই সালফারের সাথে অক্সিজেনের মধ্যে এখানে অষ্টক পূরণ হয় নাই, এই সালফারের সাথে অক্সিজেন এখানে সালফারের অষ্টক পূরণ হয়, বাট অক্সিজেনেরটা কিন্তু হয়েছে। তাহলে কি করবে? অক্সিজেন এটা এখানে একটা শিফট করে দিবে, আরেকটা এখানে শিফট করে দিবে। তাহলে কি তৈরি হচ্ছে? লোন পেয়ার। এটাকে বলা হয় সালফার ডাইঅক্সাইড। এই সালফারের উপর লোন পেয়ারটা থেকে যাবে। এটা হচ্ছে সালফারেরটা সালফারের কাছে। এখন তুমি আমাকে একটা পাল্টা প্রশ্ন করবা, ভাইয়া সালফারের লাস্টের শক্তি স্তরে ব্যালেন্স ইলেকট্রন কি মিলছে? ব্যালেন্স কয়টা? 6টা না? 6টা কি এখানে মিলছে? 6টা কি এখানে মিলছে? দেখো তো 1 2 3 4 5 6 মিলে গেছে। অর্থাৎ আমি তোমাকে ইচ এন্ড এভরিথিং একটা জিনিস আমি তোমাকে মুখস্থ বলতেছি না, প্রত্যেকটা প্রমাণ দেখাচ্ছি। সালফারের লাস্টের শক্তি স্তরে 6টা ইলেকট্রন মিলছে নাকি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন তুমি বলতে পারো ভাই আমি আরেকটা কাউন্ট করেন না কেন, এগুলো কাউন্ট করেন না কেন? এগুলো আর এগুলো তো ভাই অষ্টক, এগুলো তো অষ্টকের জন্য, এগুলো তো সালফারের সাথে অক্সিজেন ইলেকট্রনগুলা, মানে তুমি বুঝো না মনে হয়। দেখো 1 2 3 4 5 6 সালফারের 6টা হয়েছে, শেষ। এরপর অক্সিজেনটা তুমি এখানে বসে দিবা 1 2 3 4 1 2 3 4। এটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের এটা। আচ্ছা এখনো বুঝি নাই, এখনো অষ্টক সম্প্রসারণ সালফার, হ্যাঁ অষ্টক সম্প্রসারণ না, অষ্টক সম্প্রসারণ, আরে ভাইয়া এটা হচ্ছে সালফারের উপরে ইলেকট্রন, এটা হচ্ছে তার লোন পেয়ারটা। তুমি এখানে দেখবা, দেখো এই দেখো এই জায়গায় দেখো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখানে একটা কথা, আচ্ছা ও যেটা জিজ্ঞেস করলো, হ্যাঁ নাফিসা খান একটা জিজ্ঞেস করলো, নাফিসা খানের প্রশ্নটাও আনসার দিচ্ছি। তোমাকে আমি একটা কথা বলছিলাম রুল নাম্বার কততে সেটা একটু দেখো তো। রুল নাম্বার মেবি 4 নাকি 5 মনে হয়, নাকি আমি বলি 5 রুল নাম্বার 5 দেখে আসার তো কি বলছিলাম, রুল নাম্বার 5 আমি তোমাকে বলছিলাম যে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সম্প্রসারণ থাকতে পারবে। তার মানে এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে নাকি দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10। 5 নাম্বার রুলসটা দেখে আসো, সবাই দেখে আসো, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সম্প্রসারণ থাকতে পারবে, বাট কর্নার অ্যাটম যেটা থাকবে সেটার কখনো অষ্টক সম্প্রসারণ থাকতে পারবে না।
1 2 3 4 5 6 7 8 অর্থাৎ তোমরা সবাইকে আমার সত্যতা পাইছো? সবাই কি? নাফিসা খান তোমাকে বলতেছি যে অষ্টক সম্প্রসারণ সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে সেটা পারমিশন আছে, বাট কর্নারের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হবে না। তুমি প্রশ্ন করতেছো ভাইয়া সালফারের তো অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে, ভাইয়া 5 নাম্বার উৎস দেখে আসো। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে, ডাজেন্ট ম্যাটার। এখন তুমি বলতে পারো স্যার কাহিনীটা কেমন হচ্ছে, কেন জানো? কারণ সালফার তার সর্বোচ্চ যোজনীতে থাকতে পছন্দ করে। রুল নাম্বার দেখে আসো, কত ছিল রুল নাম্বারটা আমি ভুলে গেছি, 5 নাকি 6 এ ছিল মনে হয়। রুল নাম্বার কত ছিল? যে প্রত্যেকটা পরমাণু মানে কেন্দ্রীয় পরমাণু যেটা ছিল সেটা হচ্ছে তার সর্বোচ্চ যোজনীতে থাকতে পছন্দ করে। তার মানে তার সর্বোচ্চ যোজনী, রুল সবগুলো মানছে এখানে। সর্বোচ্চ যোজনী হয়েছে 1, অষ্টক সম্প্রসারণ করতে পারে হয়েছে, এবং প্রত্যেকটা কর্নার অ্যাটমের অষ্টক নিয়ম মেনে চলছে। এটা হচ্ছে ভাই লুইস ডট স্ট্রাকচার। আচ্ছা, যারা এখনো বুঝো নাই, আবার মাত্র শুরু। এখানে আমি তোমাকে বললাম তো ভাই নতুন পড়া বুঝলে অনেক কেউ বুঝবে না, আমাদেরকে এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল দেখতে হবে। দেখো লোন পেয়ার ইলেকট্রন গেছে না, এখন দেখো সালফার, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো অনেকগুলো বেসিক আছে। এখন এটাতে আসি, SO4 2 আয়নটা, SO4 2 আয়নটা ভাইয়া তোমরা একটু, এই যে আমি তোমাকে বারবার একটা কথা বলতেছি, তুমি যে রুলগুলো তুমি সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে যেটা কেন্দ্রীয় পরমাণু থাকবে সেটার অষ্টক সম্প্রসারণ হতে পারবে, সেটা অষ্টক সম্প্রসারণ মাস্ট হতে পারবে, মানে সেটা অষ্টক হতে পারবে আবার অষ্টক সম্প্রসারণ হতে পারবে, এটা একটা কথা। এবার কর্নার অ্যাটম যেটা থাকবে সেটা সবসময় অষ্টক নিয়ম হবে, সেটা কখনো অষ্টক সম্প্রসারণ হবে না। দুইটা কথা গেল। তিনটা কথা যেটা বলছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেটা সবসময় তার সর্বোচ্চ যোজনী প্রদর্শন করার চেষ্টা করবে। মানে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সবসময় সে 6 রাখার চেষ্টা করবে। অক্সিজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, সবসময় সে 2 রাখার চেষ্টা করবে। ক্লোরিনের ক্ষেত্রে 7, আচ্ছা ক্লোরিনের ক্ষেত্রে বাদ দাও। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে কত? 4 না? 4 বলতে এখানে আসলে 5 বোঝাই, বাট বন্ড হয় সবসময় 4, বন্ড হয় কয়টা? 4টা, সবসময় সে 5 রাখার চেষ্টা করবে। এরপরে যেমন ধরো তুমি বলো যে সিলিকন কয়টা? 4টা, সবসময় সে 4 রাখার চেষ্টা করবে। কার্বন 4 রাখার চেষ্টা করবে। এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। সালফার 6 রাখার চেষ্টা করবে। আচ্ছা বুঝি নাই, দেখো না বুঝলে এটার অ্যাপ্লিকেশনটা দেখো। SO4 2 আয়নটা না, ফার্স্টে কিউটা বের করি। কিউ মানে কি? প্রত্যেকটা পরমাণুর সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার যোগফল বের করতে হবে। কিউ মানে সালফারে কত? 6, অক্সিজেন কত? 6 × 4 + 2 কেন? কারণ -2 মানে +2 করে দিবা, চোখ বন্ধ করে। না বুঝলে সূত্রটা দেখে আসো। 6 4 কত? 24, 26 কত? এখানে 32। দেখো তো 6 সালফারের জন্য 6 × 4 কেন? কারণ অক্সিজেন 4টা, একটা অক্সিজেনের জন্য 6টা করে। সালফারের লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? 6টা। 6 × 4 + 2 32, 6 4 24, 26, 6 32, ঠিক আছে। এরপর আমরা আসি দেখি বোন পেয়ার ইলেকট্রন। এখন তোমাদের মাথা ফেটে যাচ্ছে বোন পেয়ার ইলেকট্রন নিয়ে। আমি এত কিছু না, আমি জানি 4টা অক্সিজেন মানে 4টা বন্ড, 4টা বন্ড মানে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। স্যার বুঝি নাই, মানে সালফারের সাথে অক্সিজেন এইভাবে হিসাব করো, 1 2 3 4, 4টা বন্ডে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন, বাস শেষ। এত কথা না। কর্নার অ্যাটম কয়টা দেখবা? 2 দ্বারা গুণ করে দাও, একদম সহজ। আর এর চার সহজ বলা যাবে না। লোন পেয়ার ইলেকট্রন দেখো, 32 - 8, 32 - 8 কত? 24 না? 24, তার মানে 24 6 8, 24টা হচ্ছে কেন? লোন পেয়ার ইলেকট্রন। এখন আমরা দেখি, ভয় পাবা না, খুবই সিম্পল। দেখো অক্সিজেন 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 অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের অষ্টক কি করতে হবে? অষ্টক পূরণ মাস্ট। এখানে অক্সিজেন হচ্ছে কর্নার অ্যাটম, সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। প্রত্যেকটা কর্নার অ্যাটমের মাস্ট অষ্টক পূরণ করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। তাহলে এখানে লোন পেয়ার কয়টা? 24টা। তাহলে আমি সুন্দর করে বসাচ্ছি 1 2 3 4 5 6 7 8 হয়েছে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। পারফেক্ট। এখন তুমি কয়টা লোন পেয়ার বসাইছো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা হয়ে গেছে। তার মানে লোন পেয়ার কি আর আছে? আর নাই। এখন একটু ইম্পর্টেন্ট কথায় আসি। এখন আমি তোমাকে একটা কথা বলছিলাম যে সালফার সবসময়, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু না? রুল নাম্বারটা দেখে আসো। রুল নাম্বার 5 নাকি 6 আছে যে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যোজনী দেখায়, সর্বোচ্চ যোজনী মানে সর্বোচ্চ ব্যালেন্সি দেখাতে পছন্দ করে। সালফারের সর্বোচ্চ ব্যালেন্সি কত? 6, এখানে আছে কত? 4, অর্থাৎ সে সবসময় 6 দেখানোর চেষ্টা করবে। তার মানে দেখো এখানে 4 আছে না? আমি একটা কাজ করতে পারি,
এখানে তো সালফারের কোনো লোন পেয়ার নাই কেন ভাইয়া? কারণ 24টা হয়ে গেছে, 1 2 3 4, তুমি প্রত্যেকটা তো 6টা করে বসাইছো, 6 4 24টা হয়ে গেছে, লোন পেয়ার কিন্তু আর নাই। লোন পেয়ার থাকলে সেটা সালফারের উপরে বসে দিতাম। এখন দেখো এই সালফারের 6টা সে কি ব্যালেন্সই রাখতে চায়, এখন তার ব্যালেন্সই আছে কিন্তু 4টা, তার হাত কয়টা 4টা, কিন্তু সে রাখতে চায় 6টা। কেন? কারণ 6টা রাখলে সে বেশি স্টেবল হবে। তার মানে এখান থেকে 2টা এখানে গেল, আর এখান থেকে 2টা এখানে গেল, তাহলে কি গেল? ডাবল বন্ড ডাবল বন্ড। আর এখানে এটা নাই, আর এই জিনিসটা এখন নাই। অর্থাৎ তুমি এটা আবার লিখতে পারো এভাবে, তুমি এভাবে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে পারো এভাবে, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, সরি ডাবল বন্ড না, লোন পেয়ার, অক্সিজেন 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 অক্সিজেন, এরপরে ডাবল বন্ড অক্সিজেন একটা 2টা, এরপর এখানে দেখো ডাবল বন্ড দিয়ে অক্সিজেন 1 2 3 4টা, শেষ। এখন তুমি বলতে পারো স্যার এই অষ্টকরি কি পূরণ হয়েছে? 1 2 3 4, অক্সিজেনে কি অষ্টক পূরণ হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, পারফেক্ট পারফেক্ট ভাই পারফেক্ট। এখন আসি একটু ইম্পর্টেন্ট কথাতে, যে এখানে 2 মাইনাস আছে, মাইনাসটা কার উপর আছে? তাহলে মাইনাসটা কার উপর আছে সেটা বের করার জন্য সূত্র আরেকটা আছে না? সূত্রটা কি? তোমার কাছে যদি ওই সূত্রটা যদি কঠিন লাগে, তো তুমি একটা কাজ করো, আমার নিয়মটা ফলো করো ভাইয়া, প্লিজ আমার নিয়মটা ফলো করো। এখন তোমাকে আস্ক করলো একজনে তোমাকে আস্ক করলো যে এখানে প্রত্যেকটা পরমাণুর জন্য আমাকে চার্জ দেখাও। এখানে অক্সিজেনের চার্জ কত, সালফারের চার্জ কত, অক্সিজেনের চার্জ, প্রত্যেকটা পরমাণুর জন্য আমাকে চার্জ দেখাও। তো তুমি কি করবা? তুমি জানি আমি যদি ফর্মাল চার্জের সূত্রটা কি, ফর্মাল চার্জের সূত্রটা কার জন্য? সাপোজ আমি অক্সিজেনের জন্য বের করলাম। এখানে এস এর ফর্মাল চার্জ কিভাবে? নাফিসা একটু ওয়েট করো ভাইয়া, নাফিসা ওয়েট করো, সবকিছু বলতেছি। ফর্মাল চার্জ বের করলাম, সাপোজ ধরো অক্সিজেনেরটা, এই অক্সিজেনটা বের করলাম, তাহলে কিভাবে বের করবো? ফার্স্টে ভি মানে কি? অক্সিজেনের কয়টা? ভি মানে হচ্ছে ব্যালেন্স শেল, অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা বানাইছি। এরপর ডট কয়টা? 1 2 3 4, 6 - 4। এরপরে বন্ড কয়টা? 2টা। তাহলে অক্সিজেনের চার্জ কত এখানে? 0, অক্সিজেনের চার্জ 0। এই অক্সিজেনের চার্জটা বের করি, আবার বের করি, 6 মাইনাস ডট কয়টা? ডট কয়টা হিসাব করো? 1 2 3 4, 4টা ডট। বন্ড কয়টা? 2টা। আনসার 0, এটাও 0। তার মানে স্যার এখানে যে -2 লিখছে, চার্জটা তাহলে কোথায়? তাহলে নিশ্চয়ই এই অক্সিজেনে থাকবে। একটু দেখি অক্সিজেন এখানে চার্জ কত, আমি এই অক্সিজেনটা বের করতেছি। আর তুমি এগুলোকে ডিনোট করতে পারো, সাপোজ আমি এটাকে বললাম 1 নাম্বার, এটাকে বললাম 2 নাম্বার, এটাকে বললাম 3 নাম্বার, এটাকে বললাম 4 নাম্বার। তাহলে আমি 3 নাম্বারের জন্য বের করি, 3 নাম্বারের চার্জ কত বলো? 6 ডট কয়টা? 1 2 3 4 5 6, 6টা ডট। এরপরে বন্ড কয়টা বলো? একটা। আনসার -1। তার মানে চার্জ এখানে একটা -1। এরপরে এই অক্সিজেনের ডট কয়টা বের করো? এটা সেমই, 6 - 6 1 2 3 4 5 6। এরপরে সিঙ্গেল বন্ড কয়টা? একটা। আনসার -1, অর্থাৎ এখানে -1। এই -1 যোগ করলে আনসার হয়েছে -2। তুমি বলতে পারো স্যার -2 করতে গেছে, -2 আসছে এখান থেকে। এখন তুমি বলতে পারো, এখন নাফিসা জিজ্ঞেস করছে সালফারের চার্জ কত, তো সালফারের চার্জটা বের করি। সালফারের ক্ষেত্রে ফার্স্ট আমাকে বের করতে হবে সালফারের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 6। এরপর মাইনাস লোন পেয়ার আছে এখানে কি লোন পেয়ার আছে? তুমি বলতে পারো ভাই ডট বলে কি বলেছে? ডট মানে ভাইয়া লোন পেয়ার, তুমি ওই সূত্র দিয়ে করতে পারবা যে বি মাইনাস লোন পেয়ার মাইনাস বোন পেয়ার ডিভাইড বাই 2, ভাই সেম আনসার ভাইয়া, সেম আনসার। এটা তুমি বের করতে গেলে সালফারটা বের করতে গেলে লোন পেয়ার আছে নাই, তাহলে 6 মাইনাস এখানে বন্ড কয়টা? 1 2 3 4 5 6, 6 - 6 = 0। তুমি সালফারের চার্জ সংখ্যা 0। স্যার এখনো বুঝি নাই, সালফার ডাইঅক্সাইডের ব্যালেন্সই কত? সাব্বির আবার জিজ্ঞেস করছে সালফার ডাইঅক্সাইড করে দিছিলাম না? আচ্ছা সালফার ডাইঅক্সাইড করে দিছিলাম তো ভাইয়া। দেখো সালফার ট্রাইঅক্সাইডটা দেখি। সালফার ট্রাইঅক্সাইড তোমাদের এখন একটা প্রশ্ন আসবে, যে প্রশ্নটা আসবে আমি সবাই জানি। দেখো সালফার ট্রাইঅক্সাইডটা কোথায়? দেখো সালফার ট্রাইঅক্সাইড বলতে স্যার এত ডিটেলস পড়াচ্ছেন কেন, এগুলো কি লাগবে কোথাও? আরে ভাইয়া কোথায় যা লাগবে বুঝতে পারবো না। মানে হাইব্রিডাইজেশন, আমি বললাম তো হাইব্রিডাইজেশন এখনো স্টার্টই করিনি। হাইব্রিডাইজেশন সাপোজ ধরো 100% পড়া, এখানে হাইব্রিডাইজেশন এই 100%-এর মধ্যে হাইব্রিডাইজেশন এই আজকে লুইস ডট স্ট্রাকচারের পড়াটা কিন্তু এখানে প্রবেশ করবে না, 1% কিন্তু নাই, কারণ এটা ফুল ইউনিক একটা টপিক। কিন্তু তুমি বলতে পারো স্যার পড়াচ্ছেন কেন? ওই তোমাকে বোন পেয়ার লোন পেয়ার বোঝানোর জন্য। তুমি তখন লোন পেয়ার বোন পেয়ার দেখালে ডাবল বোন যখন তোমাকে ওখানে দেখাবো তুমি হাঁ করে তাকায় থাকবা, স্যার এটা কোথেকে আসছে, এগুলো তো বেসিক জানি না। স্যার লোন পেয়ার কিভাবে বের করে? স্যার এটা তো জানি না। স্যার বোন পেয়ার কিভাবে বের করে? স্যার জানি না। স্যার অষ্টক সংকোচন কাকে বলে? স্যার জানি না। অষ্টক সম্প্রসারণ কিভাবে? স্যার জানি না। স্যার সেন্ট্রাল অ্যাটম কোনটা? স্যার জানি না। স্যার কর্নার অ্যাটম কোনটা? জানি না। তো কি করবা ভাইয়া? সেজন্য পড়াতে হচ্ছে। হ্যাঁ স্কিপ করতে পারো, যদি যারা জানে আগে থেকে তারা স্কিপ করতে পারে, তারা আজকে ক্লাসটা স্কিপ করতে পারে। দেখো সালফার ট্রাইঅক্সাইড বের করতে গেলে তাহলে কিউ কত বের করো? 6 + 6 × 3 18 24। বোন পেয়ার ইলেকট্রন কয়টা? আমি তোমাকে বলছিলাম যতটা কর্নার অ্যাটম থাকবে তার দ্বিগুণ করে দাও ভাই, তার দ্বিগুণ করে দাও, 6টা শেষ। লোন পেয়ার কয়টা? 24 6 কত? 18।
সালফার ট্রাইঅক্সাইড করছিলাম মনে হয়, আমি করছিলাম নাকি নাকি আবার সেমটা করে দিচ্ছি? এফসি আরেকবার বলবেন? আরে ভাই এফসি 100 বার বলতে হবে আরো, এখনো তো মাত্র আমি তোমাকে বললাম না মিনিমাম 50টা করাবো, 50-60টা যদি স্ট্রাকচার করি এফসি কয়বার বলবো আমি তোমাকে? 50 বার বলতে হবে না? তো তুমি সাপোজ ধরো প্রথম 10 বার বুঝো নাই, বাকি 40 বার বুঝবা না নাকি? তুমি এতটাই ফুল, এতটা তো ফুল হওয়ার কথা না। ওকে, এটা কাকে বলছিলাম? এটা তাসনিয়াকে বলছিলাম মনে হয়। তো যাই হোক, লোন পেয়ার মানে ইলেকট্রন। আচ্ছা দেখো, বোন পেয়ার বেড়ে গেছে, লোন পেয়ার মানে হচ্ছে 18, 24 - 6 18। এখন আমি তাহলে দেখি স্ট্রাকচার অঙ্কন করতে দেখবো। স্ট্রাকচার অঙ্কন করার সময় দেখতে হবে সালফার, অক্সিজেন। আচ্ছা এখন একটু দেখি, আচ্ছা অক্সিজেনের কাজটা কি? সবসময় তার অষ্টকটা আগে পূরণ করতে হবে। অক্সিজেন বলছেন না আমি কর্নার অ্যাটম, আমি অবহেলিত হবো না, আমাকে ফার্স্ট অষ্টকটা পূরণ করে দাও। দিছি 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 দিছি, শেষ। কয়টা গেল? 18টা চলে গেল। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 3 18টা চলে গেল। এখন আমাকে বলো এখানে কি আর লোন পেয়ার বাকি আছে? 24 6 18 18 লোন পেয়ার বাকি আছে? নাই। তার মানে লোন পেয়ার বাকি থাকলে সেটা সালফারের উপরে বসে দিতাম। এখন যেহেতু বাকি নাই সেটা আর করার দরকার নেই। এখন তুমি একটা জিনিস আমাকে বলবা, এটা আমি সালফার ট্রাইঅক্সাইডটা করতেছিলাম না, সালফার ট্রাইঅক্সাইডটা করতেছিলাম। দেখো হ্যাঁ আমরা চাইলে আরেকটা করতে পারি ভাইয়া, SO3 2- করবো, এটাও ইন্টারেস্টিং, যতগুলো সালফারের বের করা যায়। ঠিক আছে দেখো, তাহলে এখন দেখো 18টা ইলেকট্রন হয়ে গেছে। এখন আমাকে বলো সালফারের কি এখানে কোনোটা কি পূরণ হয়েছে? মানে সালফারের সর্বোচ্চ যোজনী দেখানোর কত 6, সর্বোচ্চ কত? রুল নাম্বার দেখে আসো, এটা রুল নাম্বার কত ছিল রে? এই যে 5 ছিল মনে হয় না? এই যে সেন্ট্রাল অ্যাটম সর্বোচ্চ যোজনী দেখাতে চাই, সর্বোচ্চ যোজনী দেখালে সে স্টেবল হবে। তাহলে আমাকে বলো সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে সালফার, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। তাহলে এখানে পূরণ হয়েছে কয়টা? ব্যালেন্সই কয়টা হলো? 1টা 2টা 3টা। তাহলে আরো কিন্তু তার 3টা হাত লাগবে, আরো কিন্তু তার 3টা হাত লাগবে, কারণ তার ব্যালেন্সই মানে হচ্ছে তার হাত, তার কিন্তু 6টা হাত ফিল করতে হবে। 2 মানে সালফারের হাত 2টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, তবে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে তার 6। অর্থাৎ তার ব্যালেন্স শেলের মধ্যে 6 আছে না, 6টা হচ্ছে তার হাইয়েস্ট, হাইয়েস্ট থাকলে সে স্টেবল হবে। এখন তুমি আমাকে একটা চিন্তা করে দেখো যে এখানের মধ্যে আমি যদি সাপোজ ধরো প্রথমে আমি কি করলাম, এটাকে স্টেবল করার জন্য, অর্থাৎ সালফারের এখানে হাত হয়েছে 3টা। আবার তুমি এটা চিন্তা করতে পারো যে ভাইয়া সালফারের হাত এখানে হয়েছে 3টা, বাট 2 এবং 4 এবং 6 ব্যালেন্স থাকতে পারে, 2 4 6 3 তো কখনো সম্ভব না। এটা কেউ যদি এটা এঁকে দিয়ে আসে সে পুরোটা 0 পাবে, পুরোটা 0 পাবে। 1 নাম্বার, অনেকগুলো বেসিক দেওয়া যায় এটা দিয়ে। 1 নাম্বার কারণ হচ্ছে এখানে সালফারের ব্যালেন্সই হচ্ছে 3, বাট সালফারের ব্যালেন্সই হতে পারে 2 4 6, ব্যালেন্সিং মানে তার হাত, হাত হাত, ব্যালেন্সিং মানে হচ্ছে তার হাত। চলে গেছে নাকি আবার দেখি তো? ব্যালেন্সিং মানে হচ্ছে তার হাত। তাহলে 2 4 6, তাহলে সে হয়তো 2 এ না 6 না 6, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে 6 এ। এতটুকু গেল। আচ্ছা এখন দেখো এখানে কি করলাম আমি, এই 2টা এখানে শিফট হলো, তাহলে কি হলো? ডাবল বন্ড। এখন কয়টা হলো? 1 2 3 4। তবে কিন্তু সে এখনো সন্তুষ্ট না, সে কিন্তু কি এখনো 1 2 3 4, সে কিন্তু এখনো সন্তুষ্ট না। কেন? কারণ তার হাইয়েস্ট হচ্ছে 6। রুল নাম্বার 5 এ দেখে আসো যে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু তার হাইয়েস্ট ব্যালেন্সই সে ফিল করবে, তার হাইয়েস্ট ব্যালেন্সই, কি বললাম? তার হাইয়েস্ট ব্যালেন্সই সে ফিল করবে। রুল নাম্বার 5 আজকের ক্লাসে রুল নাম্বার 5। তাহলে 4টা হইলো, এখন সে আরো 2টা এখানে গেল, কয়টা গেল? 5টা। 5টা তো সম্ভবই না, তার মানে 6টা করতে হবে, তার মানে সে 6টাতে নিয়ে আসছে। এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের গাঠনিক সংকেত। এখন তুমি বলতে পারো স্যার এটা কেমনে হলো? এটা চলে গেছে, এটা চলে গেছে, এরপর এটা চলে গেছে। এটা কাটাকাটি করবো না, পরে দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দেবে, কাটাকাটি করলে সুন্দর লাগবে না, আমি তো তোমাকে এমনি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখন গেল সালফার ট্রাইঅক্সাইড। এখন তুমি যদি বলো ভাইয়া সবগুলোর হচ্ছে চার্জ বের করুন, তো সবগুলো চার্জে শূন্য থাকবে। স্যার বুঝি নাই কিভাবে চার্জ বের করছেন। দেখো অক্সিজেনের ক্ষেত্রে চার্জ কত? 6 মাইনাস কত? 4 মাইনাস কত? 2 0। এটাও 0, এটাও 0, সবগুলো 0 হবে। সালফারের ক্ষেত্রে বলো তো 6 1 2 3 4 5 6 6 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত? 0। ওকে আচ্ছা হ্যাঁ আজকে তাহলে ক্লাস এখানে শেষ করতে হবে আমাদের। অনেকক্ষণ লেট হয়ে গেছে। আচ্ছা এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই যে সালফার ট্রাইঅক্সাইড SO3টা কিন্তু করে ফেলতে পারো, খুবই সিম্পল। দেখো এটা আমি তোমাকে একটু করে দিচ্ছি কিভাবে করবে। দেখো কিউ মানে কত? 6 প্লাস কত? 3 6 18, 18 মানে 6 24, 24-এর সাথে এখানে 2 যোগ করে দাও। কেন ভাইয়া? 2 মাইনাস আছে। দেখো 6 3 18, 18 6 24, 24 26। এরপরে তুমি যদি বের করো যে বোন পেয়ার ইলেকট্রন কয়টা? বোন পেয়ার ইলেকট্রন আমি বলছিলাম কয়টা পরমাণু? 3টা, 3টার জন্য কত হবে বলো? 6টা না? এরপর লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে এখানে 20টা। এখন তুমি বের করো সালফার ট্রাইঅক্সাইড, পারবে এটা সবাই? একটা তো ভাই পারা দরকার আছে।
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা গেল না, 18টা শেষ, বাকি কয়টা? দুইটা এখানে বসাও, সালফারের কাছে বাকি দুটো চলে যাবে। এখন তোমাকে বের করতে বলছে SO3 2- স্ট্রাকচারটা। SO3 2- স্ট্রাকচারটা কিভাবে বের করব? দেখো এখানে ক্ষেত্রে যেটা কাজ করতে হবে, প্রথম কাজ হচ্ছে এখানে সালফারের কিন্তু ব্যালেন্সিটা চিন্তা করো, 2 4 6 1 2 3 3 তো ভাই কখনো সম্ভবই না, তার মানে আরেকটা দিতে হবে, আরেকটা করতে গেছে এখান থেকে, এখন 4, এখনো কিন্তু সে হচ্ছে কি, এখন মোটামুটি তাকে স্টেবল বলা যায়, এখনো কিন্তু তাকে মোটামুটি স্টেবল বলা যায়। এখন তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি এই জিনিসটাকে এখানে এনে আবার ডাবল বন্ড দেন না, একটা বেসিক আছে, অনেক বড় একটা বেসিক আছে। বেসিকটা হচ্ছে কি জানো, আমাকে একটা কথা বলো, সালফারের এখানে লোন পেয়ার আছে না, 1 2 3 4 5 6, তুমি যদি বলো যে ভাইয়া আমি এখানে আরেকটা যদি নিয়ে আসি, তখন সালফারের ব্যালেন্সিয়াল ইলেকট্রন হয়ে যাবে 8টা। 8টা মানে বুঝতেছো, মানে অষ্টকের কথা বলতেছি না, মানে সালফারের ব্যালেন্সই হয়ে যাবে 8। স্যার বুঝি নাই এখনো, দেখো 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 ভালোভাবে দেখো, ফার্স্টে কি ছিল, দেখো ফার্স্টে ছিল এভাবে ছিল তো। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিসটাকে এখানে নিয়ে আসেন না, আপনি সবগুলো নিয়ে আসছেন না, এটাকে নিয়ে আসেন না, এটাকে আনা যাবে না। কেন আনা যাবে না আমি তোমাকে বলতেছি, তুমি সালফারে আমাকে বলো এখানে ব্যালেন্সই কয়টা, 1 2 হচ্ছে তার ব্যালেন্সই হয়ে গেছে 1 2, এরপরে 3 4, আমি তোমাকে এটা আরো কাছ থেকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, সবাই একটু ওয়েট করো, দেখো 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 একটু ওয়েট করো, এই জিনিসটা একটু বোঝানোর আছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো এই জিনিসটা একটু দেখো, এখানে গেল, এই দেখো সালফারের ক্ষেত্রে আমি তোমাকে মার্কার আর একটু বোঝার আছে, আমি শিওর এটা অনেক কেউ বুঝবে না। দেখো এখানে সালফারের এই দুইটা করতে আসছে, এই দুইটা আসছে তার লোন পেয়ারটা। লোন পেয়ার মানে কি, 20টা না, টোটাল 20টা আসছে না আমাদের। এখানে দেখো ফার্স্টে কয়টা ছিল, 6 3 18, 18 2 এখানে বসাই দিচ্ছি। এখন এই দুইটা যেটা ছিল সেটা এখানে শিফট করছে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটাকে এখানে শিফট করে দেন, ডাবল বন্ড হয়ে গেল, এটাকে এখানে শিফট করে দেন, ডাবল বন্ড হয়ে গেল। ভাই এটা পসিবল না। কেন পসিবল না? কারণ এখানে সালফারের ব্যালেন্সই তখন 6 থেকে বেশি হয়ে যাবে। সালফারের হাইয়েস্ট ব্যালেন্সই কিন্তু 6, কেন দেখো এখন কিন্তু 6 আছে, দেখো এই দেখো 1, এটা 1, সালফারের একটা ইলেকট্রন, নিজস্ব ইলেকট্রন 1, 2 তার নিজের ইলেকট্রন 2, 3 তার নিজের ইলেকট্রন 3, তার নিজের ইলেকট্রন 4 5 6। এখন তুমি যদি বলো ভাই এখানে ডাবল বন্ড আরেকটা দিব, তাহলে 7 8, ভাইয়া কেমনে পসিবল? এখন তুমি বলতে পারো এটা অষ্টক না, অষ্টকের কথা আসতেছে না ভাইয়া, অষ্টকটা পরে, ফার্স্টে তার ব্যালেন্সের 6টা থাকতে হবে তো ভাইয়া, 6টার দিকে বেশি হলে কিন্তু সে পারবে না। আমাকে বলো 2 4 6 না, 2 4 6 তার হাইয়েস্ট ব্যালেন্স হচ্ছে 6, তার তুমি বলছো তার হাইয়েস্ট ব্যালেন্সে আমি যদি 8 বলি, পসিবল হবে? এটা হবে না। তার মানে এখানে আমি ডাবল বন্ড দিতে পারবো না। তুমি বলতে পারো ভাই এর আগেরগুলো তো দিচ্ছেন কেন? আগেরগুলো তো দিচ্ছি কারণ এখানে লোন পেয়ার ছিল না, যে যেমন ধরো সাপোজ ধরো এখানে লোন পেয়ার নাই, দেখো সবাই একটু দেখো এখানে দেখো, সাপোজ ধরো এই জায়গায় লোন পেয়ার নাই, এই জায়গায় কোনো লোন পেয়ার নাই, তো লোন পেয়ার যদি না থাকে তখন কি করতাম, লোন পেয়ার যদি না থাকতো তখন কি করতাম, যে এখানে একটা শিফট হয়ে যেত, তার ডাবল বন্ড হতো 1 2 3 4, এখানে একটা শিফট হতো 5 6, এখন তোমার 6টা হয়েছে, দেখো 1 2 3 4 5 6। বাট এই জায়গাতে আগের থেকে তার লোন পেয়ার একটা আছে, মানে মূল কাহিনী কোন জায়গায় জানো, শুধুমাত্র লোন পেয়ারের কারণে। যারা যারা এটা মিস করছো তারা অনেক বড় কিছু মিস করছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এরকম ধরনের বেসিক পড়ালেখা তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাই, কেউ পড়ো নাই, জিনিসটা কি অনেক কম স্টুডেন্ট পড়ছে এগুলো। দেখো এখন দেখো, তাহলে এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া চার্জ কিভাবে বের করবো, 2 - কিভাবে বের করবো, 2 - কিভাবে বের করবো? তো 2 - বের করার জন্য ওই যে সূত্রটা, ফার্স্টে আমি সালফারের ক্ষেত্রে বের করলাম। সালফারের ক্ষেত্রে বলো তো ভি মানে কত, 6 না, 6 মাইনাস কত, ডট কয়টা, 1 2, সালফারের ডট কয়টা, 2টা, আর সালফারের বোন কয়টা, 3টা না, 3টার জন্য 3 বসাও, তাহলে কত, 3 2 5 5 6 হতো সালফারের +1। সালফারে কত প্লাস, আমি কার্ডটা বের করতেছি, এটা আমি SO3 2- বের করতেছি, তাহলে সালফারে +1। অক্সিজেনটা বের করো তো, দেখো অক্সিজেনের কত, 6, ভালোভাবে দেখো ডট কয়টা, 4টা, বন্ড কয়টা, 2টা, তাহলে অক্সিজেন এখানে 0, অক্সিজেন এখানে কত, 0। আচ্ছা সালফারেরটা আমাদের কি ঠিক ছিল, সালফারের আমাদের +1 ঠিক ছিল নাকি, একটু দেখি তো। সালফারে কত, 6 1 2 3 4 4 মাইনাস কত, 2, আমার সালফারেরটা ভুল হয়েছে তো ভাইয়া, ইস 1 2 3 4, 4টা 2, আমার সালফারটা ভুল হয়েছে না, বলবো না আমাকে, ভুল 0 0, আমাদের সালফারটা ভুল ছিল। কেন দেখো তো, ডট কয়টা, 1টা 2টা, 6 কেন আসছে, বি থেকে 1টা 2টা 2, বন্ড পেয়ার কয়টা, 1 2 3 4, বন্ড পেয়ার মানে বন্ড লেন্থ, মানে বন্ড কয়টা, 4টা, 4টার জন্য 4 = 0, ভুল আসছিল আমাদের। এখন দেখো তাহলে এটা গেল না,
এবার কোনো যদি মিস্টেক হয় আমি সাথে সাথে বলে দিব, মিস্টেক হয়েছে না একটু করে সাথে সাথে বলে দিচ্ছি, একদম টেনশন ফ্রি। দেখো এবার অক্সিজেনটা দেখি 6 ডট কয়টা, 4টা না, 1 2 3 4 5 6, 6টা ইকুয়াল টু কত, 0, ইকুয়াল টু 0। ভাই হয় নাই, কেন হয় নাই? কারণ এখানে তুমি বন্ডটা কাউন্ট করো নাই। 6 - 6 - 1 ইকুয়াল টু -1। স্যার বুঝি নাই। দেখো 6 হচ্ছে তার ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা, আর এই 6টা কি, এই 6টা কি বলো আমাকে, এই 6টা কি, এই 6টা হচ্ছে তার ডট, 1 2 3 4 5 6 ডট সংখ্যা, আর এই 1টা করতে গিয়ে বন্ড, তাহলে আনসার কত, -1। আর এখানে দেখো তো 1 2 3 4 5 6, আর এখানে সালফারের কত 6, সালফারের না সরি অক্সিজেনটা বের করবো, 6 ডট কয়টা, 6টা, বন্ড কয়টা, -1, তাহলে এটা -1, তাহলে -1 হচ্ছে 2। ওকে আচ্ছা, অনেক কেউ পাগল আছো, অনেক কেউ পাগল আছো এখন যে ভাই আজকে এটা কি পড়াই ফেললে, ঠিক আছে? এটা হচ্ছে এটা। এখন তোমাকে আমি কিছু SW দিব, SW গুলো তোমরা একটু দেখবা, সবগুলো SW করার পরে আমাকে একটু দেখাই হতো, নাহলে এত গেমে গেমে যে পড়াচ্ছি, ফ্যান কিন্তু অনেকক্ষণ অফ ছিল, এটা একটু সার্থকতা আনবা আর কি। না হলে যদি মনে করো যে না ভাইয়া কষ্ট, বড়দের মতো খাটক, আমরা মজা করি, আমরা মজা করবো। দেখো আমি সবগুলো তোমাকে করে দিচ্ছি, হাইড্রোজেন, পাশে সবগুলো প্র্যাকটিস করবা, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, HCl, এভাবে সবগুলো লুইস ডট স্ট্রাকচার। H2SO4টা পারবা কিনা আমি জানি না, বাট এখন সময় নেই তোমাকে করে দেওয়ার জন্য, আমি করে দিতাম। CCl4 সবগুলো করবো তো দেখি ভাইয়া, PCl3, NCl3, H3O+, NH4+, এরপরে NO3 মাইনাস আয়ন, এরপরে NO2 মাইনাস আয়ন, এরপরে SO3 2 মাইনাস। ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংক্রান্ত যদি ফিল করতে চাও তাহলে এগুলো করবা। SO3, এরপরে CO3 2 মাইনাস, এরপরে PO4 3 মাইনাস। স্ক্রিনশটটা নিয়ে ফেলো তো একটু সবাই, স্ক্রিনশটটা নিয়ে ফেলো, এগুলো সবগুলো আমাকে করে দেখাই হতো, আবার করবা সবাই, সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। ওকে, ক্লাস এখানে শেষ। আর আজকে 5টায় ক্লাস আছে অ্যালকিনের ওজনীকরণ, 5টায় অ্যালকিনের ওজনীকরণ মোস্ট থ্রিলিং একটা টপিক। জৈব রসায়নের কয়েকটা থ্রিলিং টপিকের মধ্যে আজকের টপিকটা আছে। থ্রিলিং টপিক বলতে আমি বুঝাচ্ছি আসলে রেজোনেন্স, মানে যেগুলো হাই ভোল্টেজ কিছু টপিক আছে। 1 নাম্বার হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সটা আমি তোমাদেরকে পাবলিকলি পড়াবো কিনা আমি চিন্তা করতেছি, কারণ তোমরা একটা হচ্ছে ক্লাসগুলোকে রিচ করাও না, মানে আমার কষ্টগুলোকে সার্থক করতেছে না, এটা বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এরপরে তোমার হচ্ছে ওজনীকরণ, এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেনজিনের মেকানিজমগুলো সামনে আসতেছে। তো এই ক্লাসগুলা আমি একটু দেখে শুনে করাবো, মানে আমি একটু এখন হচ্ছে সেলফিশ হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমি দেখলাম যে তোমাদের মধ্যে ওই কাজটা করতেছে, যে ভাইয়া তো আছে আমাদের সাথে, মানে ভাইয়া তো সবসময় ক্লাস দিবে, উনি তো কষ্ট করতে যাবে, তো তোমাদেরকে টাইট দেওয়া হচ্ছে না। তো সামনে কিছু একটা কি রেস্ট্রিকশন আসবে, যে কোনো একটা